নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের পছন্দের অনুষ্ঠান, আপনাদের ভরসার, আপনাদের বিশ্বাসের অনুষ্ঠান। কারণ অনুষ্ঠান তো আমরা প্রচুর দেখি, কিন্তু তার মধ্যে থেকে কিছু নির্দিষ্ট অনুষ্ঠান থাকে যে অনুষ্ঠান হয় একেবারে মনের মতন। মনে হয় এই অনুষ্ঠানটার জন্যই তো অপেক্ষা করছিলাম। এই অনুষ্ঠান ঠিক সেই তথ্যগুলো, সেই বিষয়গুলো আমরা পাবো, যে বিষয়গুলোর মধ্যে থেকে আমরা সম্পূর্ণভাবে ভালো হতে পারবো। আজকেও ঠিক এরকম একটি মানুষকে নিয়ে আমরা অনুষ্ঠান করছি, যে মানুষটির অপেক্ষায় আপনি থাকেন, যে মানুষটির প্রত্যেকটা কথা আপনার কাজে লেগে যায়, যে মানুষটি আপনার জীবন একবারে হুবহু বদলে দিতে পারে। ঠিক সেরকম একজন মানুষ, যে মানুষটির কথা শুনে আপনি আপনার দীর্ঘদিনের সমস্যার সমাধান পেয়েছেন এবং বাড়িতে বসে ডক্টর না দেখিয়েও অর্থাৎ আর্থারাইটিসের মতন আপনার সমস্যার সমাধান থেকে আপনি রেহাই পেয়েছেন। সেই মানুষটি অন্য কেউ নন, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। আজকেও স্যার রয়েছেন আমাদের সাথে, তাই প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা, যে কোনো ধরনের আপনার প্রশ্নের উত্তর কিন্তু আপনি খুঁজে পাবেন আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তার পাশাপাশি অনেকের একটা প্রশ্ন থাকে, স্টোন, যে স্টোনটা আমার গলব্লাডারে হয়েছে বা যে স্টোনটা আমার কিডনিতে হয়েছে, এই স্টোন নিয়ে যখন আমি অন্য কোনো প্যাথের কাছে যাই তখন তারা আমাকে বলে অপারেশন করে নিতে হবে। বেশ কথা, ভালো কথা, অপারেশন করে নেব। কিন্তু অনেকের একটা প্রশ্ন থাকে যে না, আমি অপারেশন করব না, অপারেশন ছাড়া যদি দ্বিতীয় কোনো উপায় থাকে সেটা আমি অবলম্বন করতে চাই। তো আজকে এনবিপিতে আমরা ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করব। যখন আপনার গলব্লাডারে স্টোন হচ্ছে তখন কি সেটা অপারেশন ছাড়া রিমুভ করা সম্ভব? তার আগেও কিছু প্রশ্ন রয়ে যায়, যে গলব্লাডারে স্টোন এলো কোথা থেকে, কিভাবে তৈরি হলো, বা এটা আমার কি কি ক্ষতি করতে পারে, এটা অপারেশন করে ফেললেও আমার কি কি ক্ষতি করতে পারে, মানে হাজারো প্রশ্ন। সব প্রশ্নের উত্তর অল্প অল্প ধীরে সুস্থে আমরা শুনবো। আমাদের সঙ্গে যেহেতু স্যার রয়েছে, তার থেকে আমরা জানবো যে স্যার গলব্লাডারে মূলত স্টোনটা ঢুকলো কোথা থেকে। এক্স্যাক্টলি, দেখুন গলব্লাডারে যে স্টোনটা হয়, প্রথমত কথা বলবো কি, আজকে এই যে অনুষ্ঠান বা এই যে প্রোগ্রামটা আমার মনে হয় না কোনো ডাক্তার এইটা নিয়ে কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রামটা করেছে। কারণটা হচ্ছে কি, গলব্লাডারে যদি আপনি চিকিৎসাটা বলেন তো যে কোনো প্যাথি হোক না কেন, আপনার সমস্ত প্যাথিতে একটাই নিয়ম হচ্ছে কি, সেটা আপনাকে সার্জারি করতেই হবে, ঠিক না? কিন্তু আমরা এই যে আজকে এই যে টপিকটা করছি আলোচনাটা, কারণটা এটাই কি, এটা সত্যি অপারেশন লাগবে না, সেটা প্রমাণ আমাদের কাছে রয়েছে। হ্যাঁ, আর যে যে পেশেন্টরা ভালো রয়েছে তার আমরা চেষ্টা করবো আজকে সেই বাইটটাও দেখানোর জন্য কি পেশেন্টরা কতটা কি ভালো রইল। এবার সমস্যাটা আমরা এসে যাই প্রথমেই, কি আমাদের যে গলব্লাডারের যে পাথরটা রয়েছে, এই পাথরটা কি করে হয় বা কি করে আমরা জানবো? সিম্পল, আপনি যখনই আপনি গলব্লাডারের পাথর রয়েছে আপনার, বা আপনি দেখবেন হালকা যখন আপনার পেন হয়, আপার অ্যাবডোমেনে যখনই আপনার পেন হবে, আপনাকে বা গা গোলাবে, বমি হবে, বা আপনার খাবার রুচিটা আস্তে আস্তে মরে যাবে, তখন কিন্তু আপনার একটা সোনোগ্রাফি রিপোর্টটা করতে হয়। যখনই আপনি ইউএসজি রিপোর্টটা করবেন, ইউএসজি রিপোর্টের মধ্যে দেখতে পারবেন আপনি লিথিয়াসিস রয়েছে। তার মানেটা কি হলো? তার মানেটা হলো কি, গলব্লাডারের মধ্যে আপনার পাথরটা রয়েছে। কিন্তু যারা আর্লি স্টেজের মধ্যে যদি দেখে, সেখানে দেখা যায় কি আপনার গলব্লাডারের মধ্যে কিন্তু স্লাজ জমছে। স্লাজ মানেটা কি হয়? স্লাজ মানেটা হচ্ছে ময়লা। এই ময়লাটাই কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে আপনার পাথরের মধ্যে। যাদের বিলুরিনটা হাই থাকে বা যাদের কোলেস্টেরল লেভেলটা হাই থাকে, আমাদের যে লাইফস্টাইলটা রয়েছে, এই লাইফস্টাইলের মধ্যে যখন বিলুরিনটা হাই থাকছে বা কোলেস্টেরলটা যখন হাই থাকছে, তখন কিন্তু কি হয়, এই ময়লাটাই আমাদের গলব্লাডারের মধ্যে গিয়ে স্টোর হতে থাকে। স্টোর হতে হতেই সেটা কিন্তু পাথর রূপটা নিয়ে নেয়। এইবার ঠিকই কথা, যে প্যাথিরা বলে কি পাথর বেরোনো কোনো রাস্তা নেই, এটা সত্যি কথা, বেরোনো কোনো রাস্তা নেই। যেরকম কিডনিতে যদি পাথর হয় সেটা কিন্তু পেচ্ছাপের সঙ্গে ওটা বেরিয়ে যায়, কিন্তু গলব্লাডারের মধ্যে যদি পাথর হয় সেটা কিন্তু বেরোনো কোনো রাস্তা নেই। তাহলে আমরা যে চিকিৎসাটা করছি, সেই চিকিৎসা করে কি করে রুগীটা পাথরটা ভালো হবে? সেখানে আয়ুর্বেদ কি করে, আয়ুর্বেদের কাছে একটা ট্রিটমেন্ট রয়েছে। সেখানে আপনি দেখতে পারবেন পেশেন্ট যেরকম, আমি একটা এই গ্লাস উদাহরণ দিলাম, আমার গ্লাসের মধ্যে জলটা রয়েছে, এই জলটা যদি আমি খেয়ে নেব, ঠিক না, তাহলে কি হলো, জলটা কমে গেল। কিন্তু যখন আমি এই জলটা খাবো না, দীর্ঘদিন ধরে যদি জলের মধ্যে গ্লাসের মধ্যে যদি জল পড়ে থাকে, তাহলে কিন্তু কি হবে, আস্তে আস্তে এই জলটা কিন্তু কমতে চালু হয়ে যাবে। তাহলে সেই জলটা যাচ্ছে কোথায়? অবজার্ভ হয়ে যাচ্ছে। ঠিক ওই রকমই আমাদের যে গলব্লাডারের মধ্যে যে পাথরটা হয়, সেটাও কিন্তু কি হয়, আমরা যে ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টের মধ্যে অবজার্ভ হয়ে যায়। আপনি দেখতে পারবেন কি বিফোর ট্রিটমেন্ট আপনার কি ছিল আর আফটার ট্রিটমেন্ট কি আছে। আমরা এটাও চেষ্টা করবো কি আজকে আপনাকে রিপোর্টও দেখাবো যে রুগীরা ভালো রয়েছে, তাদের বিফোর ট্রিটমেন্টে পাথর কতটা ছিল আর আফটার ট্রিটমেন্ট পাথরটা কি অবস্থা রয়েছে। তো এই যে বললাম আছে আমাদের ডিউ টু লাইফস্টাইল, তার মধ্যে যারা খুব বেশি খালি পেট থাকে, আজকে দেখুন পাথর তো আমরা খাচ্ছি না, তাহলে পাথর হচ্ছে কোথা থেকে? যারা দেখবেন লাইফস্টাইলের মধ্যে যারা খুব দীর্ঘদিন মানে
উপবাস করে বা খালি পেট থাকে তাদেরও কিন্তু এই সমস্যাগুলো হতে চালু হয়ে যায়। নজিয়া, আপনার পেট ফুলে যাওয়ার সমস্যাটা, মানে খিদে মরে যাওয়াটা, এগুলো হচ্ছে সব সিমটমস গলব্লাডার পাথর হওয়া। কিন্তু পাথর হয়ে যাওয়ার পর যে চিকিৎসাটা পদ্ধতিটা, সেটা আয়ুর্বেদ মধ্যে খুব সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে, যেখানে আপনি দেখতে পারবেন কি ট্রিটমেন্ট নেওয়ার পর পেশেন্ট কিন্তু গলব্লাডার থেকে রিমুভ হয়ে গেল উইদাউট এনি সার্জারি। সেখানে আপনি যখন একটা সার্জারি করতেই পারেন, মানুষের কাছে টাকা আছে, রুগী আপনার, টাকা আপনার, আপনি অবশ্যই এক্সপেরিমেন্ট করতে পারবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখুন কি গলব্লাডার যখন আপনি হারিয়ে ফেলবেন, মানে সার্জারি করার পর যখন গলব্লাডার আপনার চলে যাবে, তখন কিন্তু আপনার কাছে পয়সা থাকলেও সেই গলব্লাডারকে আপনি নিয়ে আসতে পারবেন না। তো গলব্লাডার কি? গলব্লাডার হচ্ছে একটা পিত্তথৈলি। এই পিত্তথৈলি যদি শরীর থেকে যদি সরে যায়, আমি তো বলবো শরীরের মধ্যে যে কোনো অর্গানই যদি সরে যায়, তার সমস্ত অর্গানে কিন্তু কাজ আছে একটা না একটা। যখন ওই কাজটা যখন অর্গানটা সরে যায়, তখন কি হবে? এই কাজটা করবে কি? এবার আলটিমেটলি যাদের এখন আজকে ফ্যাটি লিভার, আজকে ফ্যাটি লিভার আপনি বলতে পারেন 100 জনের মধ্যে কারণ 90 জনে কিন্তু ফ্যাটি লিভার রয়েছে। কিন্তু তারা কি করবে? এবার যদি গলব্লাডারের মধ্যে পাথর হয়ে গেল, আপনার ফ্যাটি লিভার গ্রেড 2 তে রয়েছে, আপনি কি করলেন? আপনি রিমুভ করে দিলেন গলব্লাডারকে, আপনি রিমুভ করে দিলেন। কিন্তু আলটিমেটলি এই লিভারের যে সমস্যাটা, ফ্যাটি লিভার যে গ্রেড 2 ছিল, এবার 3 হতে সময় লাগবে না। কেন কি যখনই আপনি খাচ্ছিলেন সেটা আপনার সাহায্য করছিল, আপনার লিভারকে প্রোটেকশন করছিল গলব্লাডার। যখন গলব্লাডার সরে গেল, এবার লিভার উপরে চাপটা বেড়ে গেছে, লিভারে যখন চাপটা বাড়বে তখন গ্রেড 3 হবে। আর মাথায় রাখবেন 3, 4 আর 4 হয় না, ডাইরেক্ট কিন্তু লিভার ক্যান্সারই হয়। তো এই যে সমস্যাটা বললাম না, কি বললাম, অর্গানকে হারিয়ে আপনি কি করলেন? আপনি লিভারটাকে আরো নষ্ট করলেন। তো অর্গানকে বাঁচান, অর্গানও বাঁচবে আর আপনার সমস্যার সমাধানও হবে, ঠিক না? একদম। অবশ্যই আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় আবারও ফিরবো, তবে অনেকক্ষণ কেউ ওয়েট করছেন আমাদের সাথে কথা বলার জন্য। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার ডাক্তারবাবু, আমার প্রণাম নেবেন। কোথা থেকে ফোন করছেন? আমি হুগলি থেকে বলছি, জয়দীপ দে। আচ্ছা আচ্ছা, বলুন কি সমস্যা আছে আপনার? আমার স্কুলের সঙ্গে ব্লাড আছে। আচ্ছা, স্টুলের সঙ্গে ব্লাড আসছে, কতদিন ধরে আসছে? এটা হয়ে গেল 4-5 মাস ধরে দেখছি। 4-5 মাস। মাঝে মাঝে যন্ত্রণা হয় স্কুল করার সময়। আচ্ছা আচ্ছা, স্টুলটা কি খুব আপনার টাইট হয় না নরম হয়? মিডিয়াম। মিডিয়াম হয়। আচ্ছা, এবার আপনার খাওয়া দাওয়ার মধ্যে কি খুব বেশি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড হয়? না, জাঙ্ক ফুড এসব খাই না, বাড়ির খাবার খাই। আচ্ছা, দেখুন আপনার যে রক্ত যে আসছে, সেটা হওয়ার কারণটা হচ্ছে হেমোরয়েডস বা ফিসার। মানে আপনি বলতে পারেন আপনার পাইলস হয়েছে বা আপনার ফিসার হয়েছে। এই দুটো কারণের মধ্যে জন্যই আপনার কিন্তু ব্লিডিংটা হয়। আস্তে আস্তে দেখবেন পেন বাড়বে, জ্বালাটা বাড়বে, ঠিক আছে? দীর্ঘদিন যদি এটা রয়ে যায়, তো কলনের মধ্যে ক্যান্সার যেটা হয়, এটা প্রথম স্টেপ হচ্ছে আমাদের পাইলস ফিস্টুলা ফিসার। যখনই আপনার রোগ হয়েছে, তার চিকিৎসা করান, চিকিৎসা করে জিনিসটাকে রিমুভ করুন। যেরকম আমরা বললাম আজকে গলব্লাডার পাথরের কথা, যেখানে সার্জারি খুব প্রয়োজন নেই, ঠিক ওইরকম বলবো কি পাইলস ফিস্টুলা ফিসার নিয়ে যারা সমস্যা নিয়ে যারা ভুগছে, তাদেরকে বলবো কি সার্জারি ইজ নট এ সলিউশন। সার্জারি করার পর এই জিনিসটা আবার কিন্তু ব্যাক করে। তো আপনি যদি আয়ুর্বেদ ট্রিটমেন্ট যদি করেন, তাহলে কিন্তু দেখতে পাবেন আপনাকে আর সার্জারি করার প্রয়োজন পড়বে না। উইদাউট সার্জারি কিন্তু আপনি সমস্যা থেকে সমাধান হতে পারবেন। এরকম বহু পেশেন্ট রয়েছে আমাদের। আজকে এনবিপির মধ্যে যে রিসার্চ সেন্টার যে কথাটা বলা হয়, সেটা কারণটা হচ্ছে কি প্রত্যেক দিন আমরা কিছু না কিছু এক্সপেরিমেন্ট করতে থাকি। যেরকম খুব শীঘ্রই আমরা একটা ধূমপান বার করছি, ঠিক আছে? যে মানুষরা সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, এরা কি আছে, হয়তো কেউ শখিন দিয়ে খাচ্ছে বা হয়তো নিজের নেশার জন্য খাচ্ছে, আলটিমেটলি কি হচ্ছে, লাংসটা নষ্ট হচ্ছে। কিন্তু আমি নিউ মডার্ন হিসাবে আমি ধূমপানটা বার করছি। মানে আয়ুর্বেদ মধ্যে পঞ্চকর্ম থেরাপির মধ্যেই একটা পার্ট আছে, যেটা নাম হচ্ছে ধূমপান, ঠিক না? তো এই ধূমপানটা কি? এই ধূমপানটা হচ্ছে, মানে আপনি এটা যদি আপনার ভাষায় যদি বলি, তো আমি বলবো আয়ুর্বেদ সিগারেট, যেখানে নো টোব্যাকো আর নো নিকোটিন, নিকোটিন টোব্যাকো বাদ দিয়ে, ঠিক আছে, এটা তৈরি করা হয়েছে, যেটা মানুষ ইজিলি ওয়েতে, মানে খুব আসান ওয়েতে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। আর ধূমপান দিয়ে যাদের শ্বাসকষ্ট হচ্ছে, যে রোগীদের শ্বাসকষ্ট হচ্ছে, লাংস নষ্ট হচ্ছে, যেখানে সিগারেট খাওয়ার পর আপনার লাংস নষ্ট হচ্ছিল, আমি বলবো কি এই সিগারেট নেওয়ার পর আপনার কিন্তু লাংসটা কিন্তু আপনার আয়ুটা বেড়ে যাবে। তো দেখুন কত মডার্ন হিসাবে আমরা এসে গেলাম। আজকে ধূমপান যদি কথা বলতে হলো, সেখানে আপনাকে যেতে হতো পঞ্চকর্ম থেরাপি করাতে হতো, বা আপনাকে একটা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হতো। আমি বলবো মাত্র একটা সিগারেট মতন দেখতে আপনি সেটাকে আপনি যখন নেবেন, তখনই আপনি দেখতে পারবেন কি আপনার কিন্তু এই সমস্যা, ব্রিথিং প্রবলেম, ঠিক আছে, তার সাথে সাথে লাংসকে আয়ুকে বাড়ানো, তার সাথে সাথে আমাদের নিঃশ্বাসের মধ্যে কোনো রকম যদি কোনো ব্লকেজ থাকে, সেই ব্লকেজটা খুলে দেওয়া, এটাই হচ্ছে অ্যাডভান্স আয়ুর্বেদা।
একদম, মানে চিকিৎসক বলে থাকে ধূম্রপান করবেন না, ধূম্রপান ক্যান্সারের কারণ। কিন্তু আমাদের আয়ুর্বেদ চিকিৎসক অর্থাৎ আমাদের এনবিপির ডিরেক্টর ডক্টর বি শর্মা আপনাকে কি ধূম্রপান করতে বলছেন, মানে ক্যান্সারের কারণকে জন্ম দিতে বলছেন? না, একদম নয়। এটা কিন্তু কোনো রকম সিগারেট নয়, এটা একটা মেডিসিন, যেটা আমাদের পঞ্চকর্মা থেরাপিতে করা হয়। ধূম্রপান একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারকে একদম স্মল প্রসেসে আপনার হাতে কিন্তু তুলে দিচ্ছে এনবিপি। এনবিপি পঞ্চকর্মার ডিভিশন। তাতে কি হবে, আপনাকে পঞ্চকর্মা করানোর জন্য আমাদের এনবিপিতে বারংবার ছুটে আসতে হবে না। আপনি বাড়িতে যদি এই সু অভ্যাসটা নিয়ম করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি কিন্তু আপনার অনেকগুলো সমস্যার হাত থেকে রেহাই পাবেন। তবে আমার একটা ছোট প্রশ্ন আছে ডাক্তারবাবু, যে এটা কি আমরা সবাই কিনে এটা ইউজ করব, নাকি এটা যাদের একটু নেশাও আছে, নেশারও একটা স্বাদ তারা পাচ্ছে, পাশাপাশি এটা আমার শরীরের কোনো ক্ষতি করছে না? না দেখুন, আমি তো বলবো কি যারা নেশা থেকে মানে অ্যাডিক্টেড হয়ে গেছে, যেখানে আপনার দরকার আছে কি আপনার স্মোকিং আমার লাগবে, আমি বলবো এখান থেকে আপনি অনেকজন আছে যারা চেষ্টা করে কি আমি এখান থেকে বেরোতে চাই কিন্তু বেরোতে পারছে না, তো তারও একটা সাবস্টিটিউট রেডি হলো। আর আলটিমেটলি এটা নেওয়ার পর আপনার কিন্তু উল্টো লাইফটা বাড়ছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে একটা মেডিকেল ব্যাপার, যেখানে পেশেন্টরা এটা নেওয়ার পর মানে একটা সাধারণ মানুষ যাদের শ্বাসকষ্ট নেই তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারে। ধূমপান করার পর মানে একটা রোগী শুধু শ্বাসকষ্ট রোগীর ধূমপানটা করবে সেটা নয়, মানে যাদের সমস্যা নেই তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারে। একদম একদম। তবে আজকে গলব্লাডারের স্টোন নিয়ে আমরা আলোচনা করছিলাম, আর ডাক্তারবাবুর কথা শুনতে শুনতে কোথাও শ্রীরামকৃষ্ণের কথা মনে পড়ে যাচ্ছিল, যে সেখানে যখন মা কালীর একটি হাত ভেঙে গেছিল, তখন সকলে বলেছিল, রানীমাও বলেছিল, চলো মা কালীর মূর্তিকে বদল করে দেওয়া হোক। তখন কি বলেছিলেন রামকৃষ্ণদেব, যে যদি আপনার জামাইয়ের হাত ভেঙে যায়, তাহলে কি আপনি জামাইকেও বদল করে দেবেন? ঠিক একই রকম ভাবে যদি আপনার গলব্লাডারে কোনোভাবে স্টোন চলে আসে, আপনার কিডনিতে যদি স্টোন চলে আসে, তাহলে আপনি কি করবেন? আপনার গুরুত্বপূর্ণ অর্গানকে কেটে বাদ দিয়ে দেবেন, নাকি শুধু সেই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করবেন? ডাক্তারবাবু ঠিক সেই পদ্ধতিটাই আজকে কিন্তু বোঝানোর চেষ্টা করছেন। গলব্লাডারে স্টোন হয়েছে, খুব সোজা পদ্ধতি, যাবো কাচান করে আমার গলব্লাডারটাকে কেটে বাদ দিয়ে দেবো, এটা কোনো পদ্ধতি নয়। আমার গলব্লাডার থাকবে কিন্তু স্টোন থাকবে না, এই উপায়টা আমাদের এনবিপি চিকিৎসকেরা জানেন। এক্স্যাক্টলি। আর এই কারণের জন্যই আজকে এনবিপি এই পজিশনের মধ্যে রয়েছে, যেখানে বলা দেওয়া হয় যে আপনার সার্জারি করতে প্রয়োজন নেই। আমি তো বলেছি, যখনই আপনাকে কোন ডাক্তার যদি সার্জারি করতে বলেছে, তাই আমি বলবো আপনি এনবিপিতে আগে নক করুন। এখানে সলিউশন রয়েছে কি, যেখানে উইদাউট সার্জারি আপনি কি করে সুস্থ হবেন, মানে একটা শরীরকে আপনি পোস্টমর্টম না করে, আপনি শরীরকে কাটাছেড়া না করে নিজের শরীরকে কি করে সুস্থ রাখা যায়, এই উপায়টা বার করে এনবিপি। দেখুন আজকে যাদের গলব্লাডারের মধ্যে স্টোন রয়েছে, অবভিয়াসলি দেখুন যারা আমার ফলোয়ার্স আছে বা যারা প্রোগ্রামটা দেখে, তারা সবসময় চায় কি আমি এখান থেকে কিছু না কিছু একটা টিপস দিই যারা ওরা বাড়িতে ব্যবহার করতে পারে। দেখুন গলব্লাডারের মধ্যে যাদের পাথর রয়েছে বা পাথর নেই, তারাও নিজে থেকে প্রোটেকশন, আগে থেকে প্রোটেকশন নেওয়ার জন্যও আপনি জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন, যেটা হচ্ছে অ্যাপেলের জুস। আপনি 4টে অ্যাপেলকে যদি আপনি জুস বার করেন, তাহলে আপনার 1 গ্লাস জুস আপনার হয়ে যাবে। প্রতিদিন আপনি 1 গ্লাস করে খেতে চালু করুন সকালবেলা এমটি স্টমাকে। এটা শুধু গলব্লাডার পাথরের জন্য বলিনি, অনেক রকমই কাজ করে, কিন্তু মোস্ট অফলি এক নয় আপনার গলব্লাডার পাথরের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট আছে, তো সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। তার সাথে সাথে হচ্ছে জবা ফুলের গুঁড়ো, ঠিক আছে, যেটা আমরা মাকে আমরা ফুল দিই, জবা ফুল, সেই ফুলটাকে আপনি কি করবেন, মিক্সিতে আপনি আগে রোদে শুকিয়ে নিন, শুকানোর পরে রোদে আপনি গুঁড়ো, এই মিক্সিতে আপনি গুঁড়ো করবেন। গুঁড়ো করার পর সেটা আপনি 1 চামচ সকালবেলা আর 1 চামচ সন্ধ্যাবেলা টিফিন করার পর আপনি নিতে চালু করুন। দেখুন তো আপনার এই যে পাথরটা রয়েছে, এই পাথরের সাইজটা আপনার বাড়ছে না। দেখুন যখনই সিভিয়ার জায়গা পৌঁছে যাবে, একটা রুগী মানে চরম সিভিয়ার জায়গা পেন রয়েছে, যেখানে রুগী কোনো জিনিস গিলতে পারছে না, গা গুলাচ্ছে, বমি হচ্ছে, তো সেখানে তো ওষুধ দিলেও সে রাখতে পারবে না। তো সেই কন্ডিশনের মধ্যে কিছু করার নেই, তখন আপনাকে কিন্তু সার্জারি করতে হয়। কিন্তু যদি পেশেন্টে অনেক সময় আছে যেটা সাইলেন্ট থাকে, সেখানে পেশেন্টে কিন্তু কোনো রকম কষ্ট নেই, সেখানে পেশেন্ট আরামসে থাকছে, নর্মাল লাইফ লিড করছে, কিন্তু পাথর রয়েছে। এবার সেই পাথরকে আপনি চাইছেন কি রিমুভ করতে, তো রিমুভ করার জন্য আপনার সার্জারি, তাই আমি বলবো সেই জায়গা থেকে যদি আপনি সার্জারি না করে চিকিৎসা করেন, যেখানে আপনার পাথরের চিকিৎসা হবে, সেখানে আপনার গলব্লাডার কিন্তু বেঁচে থাকবে। একদম। আসলে কিছু কিছু মানুষের উপর একেবারে ঈশ্বরের আশীর্বাদ থাকে। আপনি ঈশ্বর যদি বিশ্বাস না করেন, কিছু কিছু মানুষের মধ্যে একটা অদ্ভুত শক্তি থাকে, তিনি যেটা বলেন সেটা সত্য বলেন, আর সেটা মানুষের উপকারে লাগে। খুব চরম সত্য একটা কথা, আমার হেল্পলাইন নাম্বারে ফোন এসেছিল, আমি কথাটা একেবারে লাইভ অনুষ্ঠানে না বলে থাকতে পারছি না। একজন বললেন আমাকে ফোন করে যে তার 7 বছরের আর্থারাইটিসের সমস্যা,
7 বছর সে টানা হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন। বললেন ডক্টর বি শর্মা স্যারকে প্লিজ আমার এই বক্তব্যটা শুনিয়ে দেবেন যে আমি টানা 15 দিন আর্থিন নেওয়ার পর ডাক্তারবাবুর প্রত্যেকটা কথা মেনে চলার পর কোনো ওষুধ খাননি তিনি, তার 7 বছরের হাঁটু ব্যথা তিনি একেবারে সমাধান পেয়েছেন। তো ডাক্তারবাবু তাহলে আমাদের এনবিপি চলবে কি করে, আমাদের মেডিসিন কিনবে না কে? না, দেখুন ব্যাপারটা হচ্ছে না, ট্রিটমেন্ট হবে, মেডিসিনও সেল হবে, রুগী মানে শেষ নেই। মানুষের একটা উপকার, একটা মানুষের যদি সেবাটা, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। মানুষ ইনকাম করতে পারে, পয়সা ইনকাম করার জন্য পয়সা আসবে যাবে সবকিছু থাকবে, কিন্তু যদি একটা মানুষের পাশে যদি আপনি দাঁড়িয়ে আছেন, একটা মানুষের যখন উপকার করবেন না, বলে না কি যেরকম আপনার যদি ক্ষতি করেন তখন হায় লাগে, ঠিক ওই রকমই যখন আপনি উপকার করেন তাহলে কি হয়, তার মন থেকে যে জিনিসটা যে বার হয় না, তার দোয়াটা, আশীর্বাদ, সেইটা আপনি পাবেন না। তো একদম। এইটাই দরকার এনবিপি তে। কারণ হচ্ছে এই কারণের জন্য আজকে এনবিপি এই জায়গা থেকে এই জায়গায় যখন এসছে, সেটা কারণটা হচ্ছে কি এইরকম যে আপনারা যে ভালোবাসেন, যা আপনি এনবিপি টিমকে যে ভালোবাসেন, এই কারণের জন্য আজকে এনবিপি এই জায়গায় রয়েছে। একদম। আর আমরা বলতে পারি আমাদের এনবিপি সত্যি ভীষণ বড় লোক, আর অর্থ দিয়ে না, আপনাদের ভালোবাসা দিয়ে, আপনাদের বিশ্বাস দিয়ে বড় লোক। আর এভাবেই কিন্তু এনবিপি বড় লোক হতে চায়। কে আছেন বলবেন? নমস্কার, হ্যালো, বলবেন কে আছেন? নমস্কার, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, সরি, হয়তো আপনি শুনতে পাচ্ছেন না, কোনো অসুবিধা নেই, আপনি আবার চেষ্টা করুন, আপনার সাথে কথা হবে। আর প্লিজ আপনারা স্যারের কথা শুনতে শুনতে ভুলে যাবেন না যে টিভি স্ক্রিন থেকে আপনাদের দায়িত্ব করে দুটি নাম্বার কিন্তু নোট করে নিতে হবে, 9830235527 বা 37। এই নাম্বার দুটি নোট করুন, ফোন করুন, আপনার বাড়ির কাছাকাছি চেম্বার সম্পর্কে জানুন এবং চট করে যোগাযোগ করে নিজের অসুস্থ জীবন থেকে সুস্থতার দিকে কিন্তু এগিয়ে যান। এবং গলব্লাডারের স্টোন নিয়ে আমরা আলোচনা করছিলাম স্যার, এবং আমরা আর কোন গুরুত্বপূর্ণ দিকটার দিকে একটু আলোচনা করব? যেটা আমাদের ছিল কি মেন গলব্লাডার পাথরের মধ্যে, যে আমি অ্যাপেল জুসের কথা বললাম, তার সাথে সাথে আমি জবা ফুলের গুঁড়ো ফুলটা খেতে বললাম, এর সাথে সাথে আমাদের লাইফ স্টাইলটাও খুব বড় জিনিস রয়েছে। যেখানে যারা দেখবেন কফি বা চা, যারা অ্যাডিক্টেড রয়েছে, মানে কথা মানে যে জিনিসটা খেলে শরীর জট করে এনার্জি পাওয়া যায়, তাতে কি হলো আপনার শরীরে কিন্তু এনার্জি নেই, শরীরে ততটা জোর নেই কি আমি উঠে ওই পাশে যেতে পারি। কিন্তু এইরকম একটা চা খেলাম বা আমি কফি খেলাম, এটা এনার্জি জিনিসটা, যেটা খাওয়ার পর আমার শরীরের মধ্যে ছটকা একটা এনার্জি আসলে আমি উঠে চলে গেলাম, কিন্তু সেটা কি খানিক জন্য। এবার এই জিনিসটা এইরকম যারা জিনিসটার উপরে অ্যাডিক্টেড রয়েছে, সেটাও একটা পিছনে কিন্তু কারণ আছে গলব্লাডারের পাথর হওয়া। তো আপনি শুধু চা কফির জন্য বললাম না, এইরকম যারা নেশা করে তারাও কিন্তু দেখবেন নেশা নেওয়ার পর তাদের কিন্তু হুট করে একটা এনার্জি লেভেলটা বেড়ে যায়। তো তারা ভাবে কি আমি এটা নেবো, আমার এনার্জি কাজটা করছে, কিন্তু না, আপনার শরীরটাকে দুর্বল করে দিচ্ছে। কারণটা হচ্ছে আপনার জোর ছিল না, আপনি ওর বেশে উপরে আপনি কাজ করছেন। তো যখনই আপনি ছাড়বেন না, তো আপনার যে লেভেল রয়েছে তার থেকে আপনি ডাউন হয়ে যাবেন। তো এই কারণের জন্য এই যে গলব্লাডারের মধ্যে পাথর হওয়াটা কিন্তু অনেক রকম কারণ আছে। যেটা আমি বলি, কোলেস্ট্রল আমাদের শরীর যা আমরা খাওয়া দাওয়া করি তাতে ন্যাচারাল ওয়েতে কোলেস্ট্রল তৈরি হয়, আবার যতটা দরকার আছে অবজার্ভ হয়ে যায়, ঠিক আছে, আমাদের শরীর নিয়ে নেয়। কিন্তু যখনই আমরা অ্যানিমাল প্রোটিন নিচ্ছি, মানে বাইরে থেকে যখন আমরা প্রোটিনটা নিচ্ছি, তাতে কি হচ্ছে আমাদের ওর যে কোলেস্ট্রলটা রয়েছে সেটাও আমরা শরীরের মধ্যে নিয়ে নিলাম, আর অলরেডি আমাদের কোলেস্ট্রল তৈরি হচ্ছিল। তো কোলেস্ট্রল যখন ডাবল পাঞ্চ হলো, তখনই কিন্তু দেখা যায় গেল কি এই ময়লাটাই, কোলেস্ট্রলের যে ময়লাটাই, এইটা আমাদের শরীরের মধ্যে ঘুরতে থাকছে। যেরকম আগে আমি বলেছিলাম কি আমাদের যদি স্টেন যদি বসানো হয়, তখন কি হয়, একটা মানে ব্লাডের যে আমাদের শিরাটা রয়েছে, শিরার মধ্যে কি একটা পিন ঢোকানো হলো, একটা তার ঢোকানো হলো, তার ঢোকানোর পর এই ময়লাটাকে পরিষ্কার করে দেওয়া হলো, কিন্তু আলটিমেটলি ময়লাটা তো গেল না, ময়লাটা রয়েছে। এবার এই ময়লাটা যদি আপনি চিকিৎসা না করেন, আপনার শরীরের মধ্যে যদি ঘুরতে থাকে, তো যারা স্টেন বসিয়েছে, যারা হার্ট অপারেশন করেছে, তারা 2 বছরের মধ্যে কিন্তু ব্রেন স্ট্রোক হয়ে যায়। কারণটা হচ্ছে এই ময়লাটা এই স্টোর আপনার ঘুরতে ঘুরতে ব্রেনের মধ্যে গিয়ে আটকে যায়, আর আটকানোর পরেই ব্রেন স্ট্রোক হয়ে যায়, ঠিক না? তো এই যে ময়লাটা চিকিৎসাটা আপনি করুন, ময়লাটা রাস্তাটা সরানোর চেষ্টা করবেন না, ময়লা কি করে বার করা যায় সেটা চিকিৎসা আপনি করুন। একদম ডাক্তারবাবু, আমাদের সঙ্গে কেউ আছেন, একটু কথা বলে নেবো। নমস্কার। নমস্কার, আমি শান্তনু ঘুঘু বলছি হাওড়া থেকে। হাওড়া থেকে বলছেন, হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার খিদেটা আপনার খিদে এবং মাটিটাও কম। আপনার না ভয়েসটা ব্রেক করে যাচ্ছে, একটু জায়গাটা সরে আপনি ফোন করুন। আপনার খিদে হচ্ছে না এরকম কোন কথা বলছেন, তাই তো? খিদেটা আচ্ছা, বেশ, শুনতে থাকুন আপনি। দেখুন, একটা মানুষের
যেরকম বাঁচতে গেলে আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে, ঠিক ওই রকমই আমাদের শরীরের মধ্যেও খিদেও কিন্তু একটা খুব বড় প্রয়োজন। খিদেটা কখন হবে? যখন আপনার আপনার পেট পরিষ্কার হবে। আলটিমেটলি আপনার যদি পেট পরিষ্কার, একটা মানুষও দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠেই ও গ্যাসে বুড়ি খেয়ে নেয়, বা কোনো নিমন্ত্রণ বাড়ি গেল তখন কিন্তু গ্যাসে বুড়ি খেয়ে নেয়। তাতে কি হলো? তাতে ওর খাবার কিন্তু ইচ্ছা ছিল না, এবার গ্যাসে বুড়ি খেয়ে নেওয়ার পর কি হলো, আপনার হুট করে একটা খাওয়ার ইচ্ছাটা বেড়ে গেল। আপনি নিমন্ত্রণ বাড়ি আছে, হারান পাচ্ছেন, ফ্রিতে আপনি খাবার খাচ্ছেন, আপনি দুমদাম করে সব খেয়ে নিলেন, পেট ভরে নিলেন। পেট তো ভরে নিলেন দাদা, সকালবেলা যদি আপনার পটিটা যদি পরিষ্কার না হয় তাহলে কি হবে? এই খাওয়াটা আপনার পেটের মধ্যে স্টোর হয়ে থাকবে। যখন একটা আপনি যদি ভেজ খাবেন, সেই খাওয়াটা হয়তো 3 ঘন্টার মধ্যে আপনার ডাইজেস্ট হয়ে যায়। যখনই আপনি ননভেজ খাবেন, সেই ডাইজেস্টটা আপনার খাবার ডাইজেশন হতে গেলে 6 ঘন্টা লেগে যায়। তো এইরকম খাওয়াটা যখন আপনি স্টোর করে নিলেন, মানে আপনার পেটে জায়গা ছিলই না, তার মধ্যে আপনি আরো পেট ভরে আপনি খেয়ে নিলেন। তো এই খাওয়াটা কি হলো? আপনার পেটের মধ্যে রয়েছে, সকালে আপনি পটি করতে গেলেন কিন্তু পটিটা ক্লিয়ার হলো না, পেটের মধ্যে কিন্তু ময়লাটা রয়েছে, কিন্তু আপনাকে তো খেতেই হবে। এই যে একটা মেন্টালিটি আপনার আমাদের শরীরের মধ্যে কাজ করে কি আমাকে খেতেই হবে, খাবার রুচি নিয়ে খাবো না, একদিন না খেয়ে থাকবো, তাতে তো আমি মরবো না। কিন্তু খেয়ে মানুষটা মরে যায়। কি করে মরে যায়? কারণটা হচ্ছে কি, ওর পেটের জায়গা ছিল না, এবার আপনি আরো ইচ্ছা করে ওর মধ্যে আপনি খেয়ে নিলেন, খাবার রুচিটা আলটিমেটলি মরবে, আলটিমেট লিভারটা আপনার নষ্ট হবে। তো একটা মানুষের যখন খিদে হয় না, তো সেটা আপনি জানতে হবে কি রুটিনটা কি আপনার সারাদিনে, আপনার সোনোগ্রাফি রিপোর্টটা কি বলছে, লিভারটা আপনার ফ্যাটি আছে কিনা, বা আপনার খাবারের মধ্যে আমরা যেখান থেকে বলি উষ্ণ গরম জলটা খেতে, আপনি কতটা খাচ্ছেন। কেন উষ্ণ গরম জলটা খাবার পর কি হলো কি, আপনি যে এই যে উল্টো পাল্টা যে খাবার বিয়ে বাড়িতে আপনি খেয়ে চলে আসলেন, কিন্তু তারপরে যখন আপনি উষ্ণ গরম জলটা খেলেন না, আমি বলবো না কি 100% কাজ হলো, অ্যাটলিস্ট 25 থেকে 30% কিন্তু আপনার ডাইজেশন পাওয়াটাকে বাড়িয়ে দেয় এই উষ্ণ গরম জল। তো এই জিনিসটা যদি আপনি মেনটেন করে যদি চলেন, তাহলে কিন্তু দেখা যায় খাবার রুচিটা এমনি আপনার বেড়ে যাবে, ঠিক না? আর এরপর যদি আপনার কোনো সমস্যা থাকে, তো যোগাযোগ করুন আপনার নিজের যে চেম্বারটা রয়েছে, আপনার বাড়ির পাশে যে চেম্বারটা আমাদের এনপিপি রয়েছে, সেখানে আপনি যোগাযোগ করুন। সেখানে আমরা আপনাকে যদি কিছু রিপোর্ট হয়, রিপোর্টটা করে দেখবো কি আপনার প্রবলেমটা কেন এটা হচ্ছে। একদম এনপিপি তরফ থেকে বা স্যারের তরফ থেকে এটা কিন্তু আপনাদের জন্য আরেকটা খুব বড় দিক বা বড় সুখবর যে আপনাকে অনেক দূর পাড়ি দিতে হচ্ছে না। অনেকে ফোন করে বলে আমি তো বীরভূমে থাকি, বাঁকুড়া থাকি, পুরুলিয়া থাকি, আমাকে কি কলকাতাতেই যেতে হবে? একদম না, আমরা যাবো আপনার জন্য একেবারে কলকাতা থেকে আপনার জেলায়, আপনার এলাকায়। শুধুমাত্র হেল্পলাইন নাম্বারে ফোন করে কথা বলে আপনাকে বুকিংটা সেরে নিতে হবে। কে আছেন একটু শুনবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি নিউ ব্যারাকপুর থেকে অসিত বলছি। নিউ ব্যারাকপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? ব্যারাকপুর থেকে আমি একটা জিনিস জানতে চাইছি, ডাক্তারের প্রবলেম আমি শুনছি পিএসপিওটি এইচটিপিটি পঞ্চকর্মা মাধ্যমে কিওর করা যায় আমার ফ্যাটি লিভারের টেকনিক। ফ্যাটি লিভার থেকে পঞ্চকর্মা থেরাপিটা, তাই তো? হ্যাঁ ফ্যাটি লিভার এসপিওটি এইচটিপিটি বেড়ে আছে ডাক্তার বলছে, তো আমি ওষুধপত্র খাচ্ছি, খুব একটা রেসপন্স করছি না। আচ্ছা, এটা কি পঞ্চকর্মা মাধ্যমে কোনো উপকার পেতে পারি আমি? একদম পাবেন, কেন পাবেন না। নিউ ব্যারাকপুর মোড়েই আমাদের হেড অফিস আছে, যেখানে আপনি পঞ্চকর্মা থেরাপি আপনি সুবিধাটাও পাবেন। আর পঞ্চকর্মা থেরাপিটা এটা ভাববেন না কি আপনার কোনো ডিজিজ হয়েছে তাহলে আমি নেব, যাদের ডিজিজ নেই তারাও কিন্তু যদি পঞ্চকর্মা থেরাপিটা নেয় তারা কিন্তু সুস্থ হতে পারে। আপনি নিজে বলছেন কি আমার ওষুধ খাওয়ার পর আমার এসজিওটি এসজিপিটি নামছে না, আমার ফ্যাটি লিভার গ্রেড 1 রয়েছে, সেখান থেকে আপনি যদি ইমপ্রুভমেন্ট পেতে চান, তো এই যে পদ্ধতিটা রয়েছে পঞ্চকর্মা থেরাপি, তার মধ্যে আপনার বিরোচন বলে একটা পার্ট আছে। তো বিরেচনটা জিনিসটা কি, আমাদের যে আঁত থাকে না, মানে আপনার যে ছোট আঁত বড় আঁত, এর মধ্যে যতই আপনি পেট পরিষ্কার হওয়ার জন্য আপনি যতই কিছু করুন, কিন্তু এই ময়লা আপনার দেখবেন ময়লা কিন্তু থাকেই। যেরকম আপনার কিচেনটা যখন পরিষ্কার করবেন আপনার একটা শ্যাওলা থাকে, ঠিক ওই রকমই আমাদের আঁতের মধ্যে ময়লাটা কিন্তু ছিপকে থাকে। সিম্পল যদি সরল ভাষা আপনাকে বলে দিই, আপনার যদি বাড়িতে যদি পাইপ লাইন আছে, উপরে পাইপ লাইনটা, আর জলের মধ্যে যদি আয়রন থাকে, তাহলে কি হবে, পাইপে যে আপনার যে জলটা যে বেরোবে, যে জায়গাটা রয়েছে, আয়রন জমতে 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 কি হয়, আপনার জায়গাটা সরু হয়ে যায়। এইবার কি হলো, জলে আপনার প্রেশারটা কমে গেল, আস্তে আস্তে করে জলটা কিন্তু বন্ধ হয়ে যায়। ঠিক ওই রকমই আমাদের আঁতের মধ্যে যে ময়লাটা জমতে থাকে, তো এই জিনিসটাকে ক্লিয়ার করে পুরো আঁতগুলোকে, সেটা হচ্ছে বিরোচন। তো যেরকম আমি একটা কথা বলি যে ধূমপান যে কথাটা বললাম, ঠিক আছে, ঠিক ওই রকমই একটা পার্ট হচ্ছে বিরোচন। তো পঞ্চকর্মা থেরাপি করলে আপনার পেটের যে সমস্যাটা, ফ্যাটি লিভারের সমস্যাটা বা অ্যাসিডিটি অ্যাসিডিটি বেড়ে যাওয়ার সমস্যাটা, এটাও ডেফিনেটলি কমবে। তার সাথে সাথে আপনি দেখবেন কিন্তু আপনার শরীরটাও কিন্তু একদম ফিট থাকবে। একদম।
তো পাশাপাশি আমরা একটু ডাক্তারবাবু যে বললেন যে প্রত্যেকটি জেলায় আপনি পেয়ে যাবেন অবশ্যই ডাক্তারবাবুদের, তো কোথায় কোথায় পাবেন সেই দিকটা একটু আলোকপাত করব। সবার আগে বলবো যে আসামে কিন্তু আমাদের চেম্বার হয়, আপনারা প্রত্যেকেই জানেন। শিলচর, গুয়াহাটি, ডিব্রুগড় তিনটি সেন্টার কিন্তু রয়েছে। আর আপনাদের জন্য সুখবর যে আপনারা শিলচর এবং গুয়াহাটিতে কিন্তু পেয়ে যাচ্ছেন এবার ডক্টর বি শর্মাকে। যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু ফোন করবেন। খড়গপুরে আমাদের চেম্বার হয় এবং খড়গপুর চেম্বারে থাকেন ডক্টর এন ভট্টাচার্য। শিলিগুড়ি নর্থ বেঙ্গলের একটি গুরুত্বপূর্ণ চেম্বার, সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। বহরমপুর এবং কৃষ্ণনগরে আমাদের চেম্বার হয়, সেখানে কিন্তু অবশ্যই পাচ্ছেন ডক্টর এ হালদারকে। হলদিয়া এবং হেডিয়া চেম্বারেও আপনারা পাচ্ছেন ডক্টর এ হালদারকে। বনগাঁ চেম্বারে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর কে। রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। মালদা এবং আলিপুরদুয়ার চেম্বারে এবারও কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং অবশ্যই কিন্তু নামটা লিখিয়ে ফেলুন। পাশাপাশি বলবো যে আগরতলা এবার কিন্তু যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য। অর্থাৎ যারা ত্রিপুরার বন্ধুরা রয়েছেন তারা কিন্তু একটু চটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু যোগাযোগ করবেন। এবং বাঁকুড়াতে চেম্বার রয়েছে ডক্টর এই হালদারকে কিন্তু আপনারা পাচ্ছেন। বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আরামবাগে পাচ্ছেন ডক্টর এই হালদারকে। বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে ডক্টর এস খানকে। মেচেদায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। জামশেদপুরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। প্রত্যেকবারের মতন এবারও কিন্তু আসানসোলে আপনাদের জন্য কিন্তু সময় দিচ্ছেন ডক্টর বি শর্মা। তার পাশাপাশি পুরুলিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে। পেয়ে যাচ্ছেন অবশ্যই ডিব্রুগড় চেম্বারে ডক্টর এস ঘোষালকে। কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস খানকে। ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। পাশাপাশি মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে, হাজরায় আমাদের চেম্বার রয়েছে। চেম্বার কিন্তু অবশ্যই আপনারা পাচ্ছেন হাতিবাগান এবং খিদিরপুরে। হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার পাচ্ছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা অবশ্যই আমতলায় কিন্তু চেম্বার পাচ্ছেন। প্রচুর চেম্বার, মাথায় নাও থাকতে পারে, ভুলে যেতেও পারেন আপনি। আর সে কারণে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন, কথা বলুন। আর এবার অবশ্যই কথা শুনবো, কিচ্ছু কথা বলবো না, শুধু মনোযোগ সহকারে শুনবো যে মানুষগুলো পৌঁছে গিয়েছিলেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এবং তারা ভীষণ ভালো আছেন। কি ভালো আছেন, কোন বিষয়ে ভালো আছেন, কিভাবে ভালো আছেন, সব বিষয়টা তাদের মুখ থেকে শুনবো, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। নাম? চিন্ময় মন্ডল। বাড়ি কোথায়? বাড়ি মুক্তারামপুর, তপন থানা। আচ্ছা, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে আপনি কতদিন ধরে দেখাচ্ছেন? আমি 3 মাস হলো দেখাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? গলব্লাডারে পাথর 8 mm ছিল। 8 mm গলব্লাডারে পাথর ছিল। আচ্ছা, 3 মাস পর রিপোর্ট করে আপনি কি দেখছেন, কিরকম রয়েছে? রিপোর্টের ফিনিশিং মানে পাথর গ্রো লেগেছে না, এখন দেখছেন পাথরটা আর আপনার নেই। না। তো আপনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন আপনি খুশি তো? হ্যাঁ খুশি, আমি খুব খুশি। আচ্ছা, আর আপনার মতো যাদের গলব্লাডারে স্টোন আছে তাদের জন্য কি বলবেন? আমি তাদেরকে বলবো যে 100% শিওর এখানে গেলে আপনার পাথর থাকবে না। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার ম্যাডাম, আপনার নামটা বলবেন? নমস্কার, আমার নাম মালতী মণ্ডল। আমি মধ্যমগ্রাম পানিহারা থেকে এসেছি। কি সমস্যা ছিল ম্যাডাম? আমার সমস্যা ছিল, আমার গলব্লাডারে স্টোন ধরা পড়েছিল। গলব্লাডারের সাইজ ছিল 3.5 mm। বিগত 3 মাস আমি এদের ট্রিটমেন্টের আওতায় থাকার জন্য বেশ আমার রিপোর্টটা বেশ ভালো এসেছে। এখন কমে গেছে গলব্লাডার। মানে গলব্লাডার স্টোন একদম নেই, আপনার রিপোর্ট আমি দেখেছি, একদম ভ্যানিশ বলতে একদম গেলে। ভ্যানিশ বলতে, হ্যাঁ। রিপোর্টটা ভালো বেরিয়েছে। আর ইউটেসটা বেশি বড় ছিল, ওটাও একদম নর্মাল সাইজ এসে গেছে। বেশ, একটু বলবো আমি এনবিপির ডাক্তারবাবুদের সাথে কথা বলে তাদের পরামর্শ কেমন লেগেছে? তাদের পরামর্শ, তাদের ব্যবহার, তাদের কথাবার্তা আমার খুবই ভালো লেগেছে। আমি আরো অনেককে বলেছি এই বিষয়ে, তারাও আসতে চাইছে আমার কথা শুনে, তারা খুব খুশি হয়েছে। অনেক ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম বাসন্তী বণিক। আপনি কোথা থেকে এসেছেন? আমি হাবড়া অশোকনগর থেকে এসেছি। আচ্ছা, কি সমস্যা নিয়ে আপনি এসেছিলেন? আমি আমার পাইলসে কষ্ট নিয়ে এসেছিলাম। আপনি আমাদের এখানে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। কতদিন ওষুধ খেয়েছেন? 21 দিন ওষুধ খেয়েছি। এখন কেমন আছেন? এখন খুবই ভালো আছি। কি হয়েছিল অ্যাকচুয়ালি আপনার? আমার অনেক দীর্ঘদিনের পাইলস। আমি প্রথমে প্রাইভেট অনেক ডাক্তার দেখিয়েছি, কমেনি। তারপরে মেডিকেলে দেখিয়েছি। ওখান থেকে ওনারা বয়সটা বেশি এবং সুগার আছে দেখে ওনারা অপারেশন করতে রাজি হয়নি ওষুধ খেয়ে ভালো করার জন্য, কিন্তু অনেক ভালো হয়নি। প্রায় 2 বছর ধরে আমি ওখানে ওষুধ খেয়েছি, কখনো ভালো কখনো খারাপ, প্রচন্ড কষ্ট পাচ্ছিলাম। তারপরে আমার বর্দা এখানে খবর দেওয়াতে খুব জোর করেই আমাকে নিয়ে এসছে। হ্যাঁ, আমাকে অনেকে বাধা দিয়েছিল, আয়ুর্বেদিক ও হয় না ভালো, কিন্তু তবুও আমি এসেছি যে দাদাকে, যেহেতু দাদার সম্মান রক্ষার্থে এসেছি। কিন্তু বলতে নেই, এখন মনে হচ্ছে আমার দাদা দুধ, ডাক্তারবাবু ভগবান। আমি খুবই ভালো আছি।
আর এরকম থাকলেই আমার হয়তো লাইফ কেটে যাবে। মানে এখন আর আপনার আর কোনো কষ্ট কোনো হচ্ছে না? কষ্ট নেই, তবে আমার এটাও সুগারটাও খুব হাই ছিল, সুগারটাও আমার নর্মালে চলে এসছে। হ্যাঁ, আচ্ছা, মানে আপনি এখানে এসে সুগারের ওষুধ এবং ব্যথার ওষুধ, হ্যাঁ, মানে আপনার পাইলসের ওষুধ, হ্যাঁ পালসের এই ওষুধ, দুটোই চিকিৎসা করিয়েছেন? দুটোই চিকিৎসা করেছি, সাথে আরো ডাক্তারবাবু অনেক ওষুধ দিয়েছে, আচ্ছা। সেগুলো চলছে। আচ্ছা, এই সবগুলো করে আপনি 21 দিনে মোটামুটি এখন মানে যেদিন খেয়েছি তার পর দিন থেকেই আমি বুঝতে পারছি আমি অনেক বেটার আছি, বাহ। এখনো খুবই ভালো আছি। এইরকম হয়তো আশা করি ডাক্তার আপনাদের আশীর্বাদে ভালো থাকবো। আচ্ছা, আর তো আপনি আপনাদের ওষুধে- দর্শকদের জন্য কি বলতে চাই? দর্শকদের বলবো এত ভালো একটা জায়গা, আপনারা খোঁজ নিয়ে ঠিকানা নিয়ে অবশ্যই আসুন। আশা করি ভালো হবেন। এখানে ব্যথার চিকিৎসায় মেইন এটাও, পালসের ব্যথা, সব রকম ব্যথা বেদনা। আপনারা আসুন, ভালো থাকবেন। ডাক্তারবাবু ভীষণই ভালো এবং এখানে সহযোগিতা খুবই ভালো। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের এই আপনার সম্বন্ধে জানানোর জন্য। থ্যাংক ইউ। নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আপনাদের পছন্দের অনুষ্ঠান নিয়ে আরো একবার আমরা ফিরে এলাম আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা বলে থাকি বা আমরা শুনে এসেছি, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। শুধু দাঁত কেন, আমাদের কোন অর্গানটা এমন কিছু গুরুত্বপূর্ণ নয় যে যেটা না থাকলেও আপনার চলে যাবে। প্রত্যেকটা জিনিসের গুরুত্ব রয়েছে। প্রত্যেকটা জিনিস যদি একটু এদিক থেকে ওদিক হয়, সাথে সাথে আমরা কিন্তু টের পাই, সাথে সাথে আমাদের মন খারাপ হয়ে যায় এবং সাথে সাথে একটা অস্বস্তিতে আমরা কিন্তু ভুগি। তবে এই অস্বস্তি শুধুমাত্র অস্বস্তির মধ্যেই সীমাবদ্ধ রাখলে কিন্তু চলবে না, তার সমাধানটা দরকার। কারণ নিজেকে ভালোবাসতে শিখুন, নিজেকে সুন্দর রাখতে শিখুন। আপনার সুস্থতাই আপনার জীবনের সব থেকে বড় চাবিকাঠি। যদি আপনি সুস্থ থাকেন, আপনি অনেক কিছু করে উঠতে পারবেন। আর আপনি যদি অসুস্থ থাকেন, প্রচুর সম্পত্তি থাকার পরেও কিন্তু আপনার কাছে জীবনের স্বাদ উপলব্ধি করার মতন ইচ্ছেটুকু থাকবে না। তাই সুস্থ থাকার প্রয়োজনীয়তা 100%। আর এই সুস্থ থাকার উপায়টাও কিন্তু আমরা বলে থাকি আমাদের এই এনবিপির অনুষ্ঠানগুলোর মধ্যে থেকে। যাক, আজকেও আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আপনাদের সব থেকে পছন্দের মানুষ। একদম বেশি সময় নেব না, আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা, যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা ফোন করতে পারেন, স্যারের সাথে কথা বলতে পারেন। আর আমাদের হেল্পলাইন নাম্বার নোট করতে কিন্তু ভুলবেন না। যে কোনো কোয়ারির জন্য হেল্পলাইন নাম্বার আপনাকে সহযোগিতা কিন্তু নিশ্চয়ই করবে। বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি স্যার, আমরা অস্থির সমস্যা নিয়ে আলোচনা করি, কিন্তু অস্থির সমস্যা এত বড় একটা সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে যে একদিনে আলোচনা করা সম্ভব নয়। তো অনেকদিন আমরা অ্যাঙ্কোলাইজিং এর মতন সেই ভয়ঙ্কর বিষয়টা নিয়ে আলোচনা করিনি, সুযোগ হয়ে বা সময় হয়ে ওঠে না স্যার। তো আজকে অনেকের রিকোয়েস্টও রয়েছে, একটু অ্যাঙ্কোলাইজিং এর দিকটা যদি আপনি একটু বলেন বন্ধুদের জন্য। দেখুন, অস্থি সমস্যা যেটা বললেন না যে একদিনের সম্ভব নয় শেষ করে দেওয়া, কারণটা হচ্ছে কি মোর দেন 200 আর্থ্রাইটিস রয়েছে আমাদের শরীরের মধ্যে। 200 প্রকারের বাত রয়েছে আয়ুর্বেদ যেটা বলেছে। তো তার মধ্যেই একটা কিন্তু পার্ট রয়েছে, সেটা হচ্ছে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস। এটা একটা খুবই ভয়ঙ্কর রোগ। কেন এটা ভয়ঙ্কর রোগ বলা রয়েছে? কারণটা হচ্ছে কি, এর নাকি কোনো চিকিৎসাই নেই, এর নাকি এখনো অবধি কোনো ওষুধই বার হয়নি। আলটিমেটলি এটা কি রোগ এরকম যার কি ওষুধ বার হয়নি? আর কি করে এনবিপি বলছে কি এর চিকিৎসাটা রয়েছে, সেখানে রোগী কিন্তু ভালো হচ্ছে? আসবো এই জায়গাটা। তো প্রথম আমি আসবো কি, এটা একটা অস্থি রোগ যেখানে আমাদের সিদ্ধার উপরে এটা অ্যাটাক করে, যেটা হচ্ছে বাম্বু স্পাইন হয়ে যায়। আজকে যেরকম বলতে পারবেন আপনি একটা বাঘ দেখবেন আস্তে আস্তে উপরে গিয়ে শুরু হয়ে যাওয়ার পর সামনের দিকে ঝুঁকতে থাকে, ঠিক ওই রকমই আমাদের যে বডিটা রয়েছে আমাদের অ্যাটাক করে এটা সিদ্ধার উপরে। ঠিক আছে, তো পুরো সিদ্ধার উপর করবে যখন অ্যাটাকটা, দেখবেন আপনার সামনের পোর্শনটা আপনি সামনের দিকে ঝুঁকে যাবেন, ব্যান্ড হয়ে যাবেন। ঠিক আছে, আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকতে থাকবেন, সোজা আপনি হাঁটতে পারবেন না, সামনে ঝুঁকে আপনি হাঁটবেন। এটা হচ্ছে সিমটমস অফ অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস। এর মধ্যে কি হয়, সিভিয়ার পেন হয়, যেখানে পেশেন্ট ব্যথা বড়ি খাওয়ার পর কিন্তু ব্যথাটা কমে না। আলটিমেটলি তারা একটা স্টেরয়েড, একটা ইঞ্জেকশন আছে যেখানে লাখ লাখ টাকা দাম রয়েছে। সেই ইঞ্জেকশনটা নেওয়ার পর পেশেন্ট হয়তো 3 মাস ভালো থাকবে, 3 মাস পর আবার এই সমস্যাটা তৈরি হয়, যেখানে আপনাকে বলে দেওয়া হয় কি ইঞ্জেকশনটা নিতে হবে। তো এত টাকা দামির আমি একটা ইঞ্জেকশন নিলাম, নেওয়ার পরে আমার ভালো তো হলোই না, উল্টো তার সাইড ইফেক্ট থেকে আমার শরীর কিন্তু খারাপ হয়ে গেল। তো এইরকম রোগটা কি, আমি আসবো, একদম আসবো। তবে তার আগে দেখবো কে আছেন। নমস্কার। নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে বলুন, কি সমস্যা আছে? সমস্যাটা আমার শাশুড়ি মায়ের। আমার সমস্যা হলো উনি একটু বাইরে বেরোলেই, মানে একটু বাসে বা অন্য কোনো ছোট গাড়িতে উঠলেই 10-12 মিনিটের জার্নিতে বমি শুরু হয়ে যায়। এটা অনবরত শুরু হয়, নন স্টপ।
তো এমন ভাবে বমিটা হয় উনি পুরো নেতিয়ে পড়েন, একদম বমিটা বন্ধ হতে চায় না, একবার দুবার হয়ে বন্ধ হয়ে যায় এরকম নয়, অনবরত। এর কোনো উপায় আছে ট্রিটমেন্টের? দেখুন, ট্রিটমেন্ট তো অবশ্যই আছে। যদি আপনি ট্রিটমেন্ট বলেন তো আমি ট্রিটমেন্টের জায়গাটা আসবো, কিন্তু আপনি যদি আমাকে ফ্রিতে যদি একটা অ্যাডভাইস নিতে চান তো সেখানে আপনি একটা অ্যাডভাইস আপনাকে বলবো। আচ্ছা, আপনি শুনুন। হ্যাঁ, অ্যাডভাইসটা কি? অ্যাডভাইসটা হচ্ছে, যদি খবর কাগজ থাকে না, যখনই উনি বাসে যখন উঠছে, বমি গা গোলাচ্ছে, বমিটা হবে, ওনাকে বলুন মুখের মধ্যে খবর কাগজটা রাখতে, খবর কাগজটা মুড়ে মুখের মধ্যে রেখে নিতে, আর বমি আর হবে না। এটা তো হয়ে গেল আপনাকে টেম্পোরারি একটা উপায় আপনাকে বলে দিলাম, যাতে আপনি ওইভাবেই আপনি আমার বাঁকুড়া চেম্বার অব্দি নিয়ে আসুন। যদি আজকে আমি বলবো কি আপনি আসুন বাঁকুড়া চেম্বারের মধ্যে ভিজিট করুন, বা আপনি বলবো কি দুর্গাপুর চেম্বারে ভিজিট করুন, তো যখন আপনাকে আসতে গেলে তো আপনাকে ট্রাভেলিং করতে হবে বাসে, তো বাসে যখন ট্রাভেলিং করবে তো ওই রুগীটা কিভাবে আসবে, তো অসুস্থ হয়ে পড়বে। তখন জন্য উপায়টা বললাম কি খবর কাগজটা নিয়ে ওনার মুখে রাখতে বলবেন, শুধু আর কিছু করতে হবে না, শুধু মুখে রাখতে বলবেন। তাতে দেখবেন কিন্তু ওনার এই যে বাসের মধ্যে যে ট্রাভেলিং করার সময় যে বমিটা হয় এটা কিন্তু হবে না। আর চিকিৎসা যদি বলেন তো অবশ্যই চিকিৎসা আছে। একটা জিনিসে যেমন মাথা রাখুন, যখনই কোনো রোগ রয়েছে, যখনই কোনো রকম প্রবলেম রয়েছে, এবার দেখুন অনেকজন দেখবেন কি বড় হয়ে গেছে কিন্তু বিছানা পিচ্ছাপ করে দেয়, ঠিক আছে, তো ও তো ইচ্ছা থেকে করছে না, এটা একটা ডিজিজ আছে যে যার চিকিৎসা আছে, কিন্তু মানুষের লজ্জাতে ট্রিটমেন্ট করায় না, কিন্তু আলটিমেটলি কি হয়, বিয়ে হওয়ার পর এটাকে সাফারিং করতে হয়, কেন আপনার যে পার্টনারটা রয়েছে সেটা বুঝবে না এটা কোনো ডিজিজ। বা দেখবেন অনেক যখন হাই লেভেলে যখন আপনি মদ খেয়ে নিচ্ছেন তখন কি এরকম সিচুয়েশন হয়ে যাচ্ছে কি আপনার যখন পেচাপটা হচ্ছে তখন আপনি কিন্তু বুঝতে পারছেন না। কারণটা হচ্ছে কি ব্রেন থেকে রিলেটেড একটা ডিজিজ রয়েছে, হরমোনস ক্রিয়েট করে সেখানে আপনি সুস্থ অবস্থায় আপনি টয়লেট করছেন বাথরুমে, ঠিক আছে, যখন আমার ব্রেন ওয়ার্ক করছে না তখনই কিন্তু আপনি কি করছেন বিছানায় পেচাপ করছেন, বুঝতে পারছেন না। তো এই ডিজিজের ট্রিটমেন্ট রয়েছে, ঠিক ওই রকমই ওনার যে প্রবলেমটা, এমনি কোনো রকমই উনি গা গোলানি নেই, বমি নেই, কিন্তু বাসে ওঠার পরই কিন্তু ওনার বমিটা যে হয় সেটা নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণটা জেনে যদি আপনি চিকিৎসা করান তাহলে কিন্তু এই প্রবলেমটা শর্ট আউট করা যায়, এই প্রবলেমটা থেকে আপনি সলভ হবে। একদম খুব সোজা উপায়, তবে এটা কিন্তু উপায়, এটা সম্পূর্ণভাবে আপনার সমস্যার সমাধান নয়, সমাধানের প্রয়োজনীয়তা রয়েছে। কারণ আপনি বললেন আপনার শাশুড়ি মা একদম নেতিয়ে পড়ে, এটা যেরকম একটা বিষয়, আরো অনেকের অনেক রকমের সমস্যা রয়েছে, যার ছোট ছোট টিপস দিয়ে স্যার কিন্তু একটা আলোড়ন তৈরি করেছেন। এমন এটা একটা আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে যে কিভাবে দীর্ঘদিনের সমস্যার সমাধান করে ফেলছেন ডক্টর বি শর্মা। আমার মনে হয় স্যার ছোটবেলা থেকে আয়ুর্বেদের প্রতি ভালোবাসা এবং পরিবারের এত মানুষকে আয়ুর্বেদের সাথে যুক্ত থাকা দেখা এবং নিজের ভালোবাসা আয়ুর্বেদকে নিয়ে কিছু করবো, এই সব কিছুর মধ্যে থেকে কি এত কিছু বলা? বলতে পারেন কি আমার যখন জন্ম হয়েছে তো আমি এই জড়িবুটি মানে বলতে পারেন কি আমি আয়ুর্বেদ মাঝখানে আমি জন্ম হয়েছে। কারণটা হচ্ছে কি আমার দাদু হচ্ছেন ডাক্তার, আমার বাবা ডাক্তার, আমার জেঠু ডাক্তার, হ্যাঁ, আমার হোল ফ্যামিলির মধ্যে সবাই কিন্তু ডাক্তার রয়েছে, আর সবাই কিন্তু আয়ুর্বেদকে ভালোবাসে, আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করেছে আর আয়ুর্বেদ নিয়ে ট্রিটমেন্ট করে। ইনফ্যাক্ট আমার বাড়িতেও কিন্তু ওষুধ তৈরি করা হতো রুগীদের জন্য, কিন্তু আজকে যেই হিসাবে মডার্ন হয়ে গেছে, যেটা জিএমপি সার্টিফাইড এবং দরকার আছে প্রত্যেক মেডিসিনের মধ্যে, তো আমরা অ্যাডভান্স যে আয়ুর্বেদটার কথাটা বলি এই কারণের জন্য আমার ড্রিম ছিল কি আমার আয়ুর্বেদ ফ্যাক্টরি হোক, মানে যে জিনিসটা আমি শুধু রুগীদের জন্য, একটা ডাক্তার রুগীদের জন্য ওষুধ তৈরি করতে পারে, তার জন্য কোনো লাইসেন্স করতে হয় না, কিন্তু যখনই আপনি এটা মার্কেটিং করবেন তখন কিন্তু আপনার লাইসেন্সের প্রয়োজন হয়, তখন আপনার জিএমপি সার্টিফাইডের প্রয়োজন হয়। এই কারণের জন্য এখন আমার যে ড্রিমটা ছিল, ড্রিমটা আমি কমপ্লিট করতে গেলাম কি আমার নিজস্ব ফ্যাক্টরি রয়েছে যেখানে আমি জিএমপি সার্টিফাইড পেশেন্টকে মানে মার্কেটিংও করতে পারবো। তো এই যে জিনিসটা যে হলো না, তা আপনি বলতে পারেন কি আয়ুর্বেদ মধ্যে যখন জন্ম হয়ে রয়েছে, মানে একটা রুগী জন্ডিস রুগী আসছে বা একটা অন্ধ রুগী আসছে, তার চিকিৎসা করার পর দাদু মানে সকালবেলা লাইন লেগে যেত ওখানে, মানে চোখের একটা শুধু ড্রপ তৈরি করেছিলেন উনি, যেটা অন্ধ লোকটা কিন্তু মানে যদি কন্টিনিউ নেওয়া যায় সেটা কিন্তু পেশেন্ট আস্তে আস্তে করে ভিশনটা কিন্তু চলে আসবে, আর কোনো পয়সা নিতেন না উনি, উইদাউট মানে কোনো মানি ওখানে কোনো ব্যাপার ছিল না, ফ্রিতে উনি মানুষের উপকারের জন্য এটা করতেন। শুধু সপ্তাহে একদিন সোমবার থেকে শনিবার উনি কিন্তু কাজ করতেন, রোববার উনি মানে নিজের আপনি বলতে পারেন কি এটা গ্রামকে নিজে গ্রামের মধ্যে এই ট্রিটমেন্টটা করতেন, মানে আমার গ্রামের মানুষরা সুস্থ থাকুক, যাদের চোখের সমস্যা নেই তারাও কিন্তু এটা যদি নেয় তাহলে কিন্তু ভবিষ্যতে কোনো রকম চোখের সমস্যাটা আসবে না। তো উনি ফ্রিতে কিন্তু দিতেন, আর ওই যখন ড্রপটা দিতেন তখন কিন্তু জ্বালা করতো, চোখ থেকে জল পড়তো। তো আমার যে ঠাম্মা ছিল সে চিৎকার করতো কি তুমি কি একটা রোববার দিন বাড়িতে এত ভিড় লাগিয়ে দিয়েছো,
এত মানুষরা আসছে, সবাই কিন্তু কেঁদে কেঁদে বাড়ি থেকে যাচ্ছে। আরে কেউ মানুষ যদি এসছে তাকে মিষ্টি দিয়ে মুখ দাও, জল দাও, তুমি এরকম কি একটা করে দিয়েছো কি সবাই কিন্তু কেঁদে কেঁদে যাচ্ছে। তো এইরকম যে ফর্মুলেশন যেটা রয়েছে সেটা ক্যান্সারের মতন চিকিৎসা আছে, এটা আজকে নয়, বহু বছর আগে। তো আমি যে পেয়েছি ফ্যামিলি থেকে, সেটা হচ্ছে আমার এটাই হচ্ছে সব থেকে বড় পাওনা। মানুষ একটা মানুষ হয় কি এই বাড়ি পেলো, এই ক্ষেত পেয়ে গেল, কেউ ফ্যাক্টরি পেলো, তা আমি এটাই পেয়েছি, আর এটাই আমার জন্য সব থেকে বড় জিনিস। একদম ঠিক কথা। আর কে আছেন একটু চট করে দেখে নি। নমস্কার। আচ্ছা, হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি বঙ্কিম দাস, মধ্যমগ্রাম। বেলেঘাটাতে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেলেঘাটা থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা? আচ্ছা, আমার সমস্যা হচ্ছে সকালবেলা মর্নিং ওয়াক করলে আমি 40-50 মিনিট হাঁটি মর্নিং ওয়াকে। হাঁটার পর আমার কুচকে এখানটা একটু ফুলে যায়। আচ্ছা। আবার টয়লেট করলে আবার নর্মাল এসে যায়। আচ্ছা, এটা কি করবো? ওটা তো আপনাকে সোনোগ্রাফি রিপোর্ট করতে হবে, আপনার হার্নিয়া হতে পারে। আমি ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার বলতে টয়লেট চাপবেন না, টয়লেট। না, এটা ঠিকই বলেছেন উনি, খারাপ বলেননি। পায়খানা পেচ্ছাপটা চেপে রাখতে নেই, চেপে রাখলে ওটা কিন্তু ফুলে যাবে, আগামী দিন সমস্যা তৈরি করবে। কিন্তু জিনিসটা যখন হয়ে গেছে সেটা চিকিৎসাটা বার করুন কি হয়েছে, আপনি সেটা জানলেন না। পায়খানা পেচ্ছাপটা চেপে রাখতে নেই, এটা আমি অনেকবারই এটা বলেছি, এটা কোনো নতুন করে কিছু নাই। কেন কি পায়খানা পেচ্ছাপটা যখনই আপনি চেপে রাখবেন তখনই কিন্তু শরীরের মধ্যে হাজারটা রোগ উৎপন্ন হয়, ঠিক আছে? তো এটা তো আপনি অবশ্যই করবেন না, কিন্তু তার সাথে সাথে আপনি একটা সোনোগ্রাফি রিপোর্টটা করান। সোনোগ্রাফি রিপোর্টের মধ্যে যদি আপনার হার্নিয়া থাকে তার চিকিৎসা করান। যেরকম আমরা বলি কি সার্জারি করতে হবে না, ঠিক ওই রকমই হার্নিয়া কিন্তু সার্জারি করতে হবে না। এটা হচ্ছে সফট টিস্যু। কেন আপনাকে বললো কি পায়খানা পেচ্ছাপটা চেপে রাখবেন না? কারণ যখনই আপনি পায়খানা পেচ্ছাপটা চেপে রাখবেন তখন কি হবে, সফট টিস্যু উপরে প্রেশার পড়বে, প্রেশার যখন পড়বে তখন কিন্তু বেরিয়ে যায়। এইবার যখন প্রেশার পড়বে না তখন কিন্তু ওর নিজের জায়গায় চলে যায়। তো এটাও চিকিৎসা রয়েছে, এটা চিকিৎসা করলে আপনি কোন রকম সার্জারি করতে হয় না। একদম। আমরা অ্যাঙ্কুলাইজিং নিয়ে আলোচনা তো করবো স্যার, কিন্তু অনেকের একটা প্রশ্ন থাকে যে আমার কোমরে দীর্ঘদিনের ব্যথা রয়েছে এবং কোমরের অবস্থা ভালো নয়, অপারেশন করতে বলা হয়েছে, হাঁটু খটখট আওয়াজ হচ্ছে, হাঁটুতে জেল শুকিয়ে গেছে, হাঁটু অপারেশন করতে বলা হয়েছে, বিভিন্ন রকম সমস্যা এবং সমস্যার জন্য অপারেশনের প্রয়োজনীয়তা রয়েছে। অপারেশন ভালো জিনিস, আমরা স্বীকার করছি, কিন্তু সব ক্ষেত্রেই কি অপারেশন ছাড়া কি কোনো ক্ষেত্র সমাধান পাওয়া সম্ভব নয়? ঠিক এই উত্তরটাও কিন্তু স্যারের থেকে খুঁজে নেওয়ার চেষ্টা করবো এবং পাশাপাশি অ্যাঙ্কুলাইজিং এর দিকটাও একেবারে পরিষ্কার করে শুনে নেবো। তবে কে আছেন দেখবো। নমস্কার। হ্যালো, কে বলছেন বলুন। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? হ্যাঁ বলছি, আমার বলছি আর কি, পায়ে বুঝতে পারি গোড়া আছে, চলতে খুব অসুবিধা হয়। গোড়ালিতে ব্যথা? হ্যাঁ, গোড়ালিতে ব্যথা আছে, গোড়ালিতে ফেলতে আপনার ব্যথা হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি একটা কাজ করুন, বাড়িতে গামলা আছে? হ্যাঁ। আছে তো? তো দুখানা আপনি গামলাটা নেবেন, আর একটা গামলাতে আপনি কি করবেন, ঠান্ডা জল, ঠিক আছে, বরফের যে জল মানে 12 ডিগ্রি টেম্পারেচারে জলটা নেবেন, আর একটা গামলাতে আপনি নেবেন উষ্ণ গরম জল, ঠিক আছে? আপনি কি করবেন, ওই পাটা গোড়ালিতে আপনি যেটা বললাম সেই গোড়ালিটা আপনি ঠান্ডা জলের মধ্যে 1 মিনিট আপনি ডুবিয়ে রাখবেন, আর 3 মিনিট আপনি ডুবাবেন ঠান্ডা জলে, এই 1 মিনিট ঠান্ডা জলে, 3 মিনিট গরম জলে। এটা আপনি আধ ঘন্টা করবেন, ঠিক আছে? প্রথম দিন থেকেই দেখবেন আপনার ব্যথাটা অনেকটা কমে গেল, কন্টিনিউ করে যাবেন যতক্ষণ আপনার ব্যথাটা পুরোপুরি ভালো না হয়। এটা করলেই অনেকটা আপনি সুস্থ হবেন। আর একটা ইউরিক অ্যাসিড আপনি রিপোর্টটা করান, ইউরিক অ্যাসিড রিপোর্ট করে আপনি জানতে পারবেন ইউরিক অ্যাসিড বাড়া আছে কিনা। যদি বাড়া থাকে তাহলে মসুর ডাল, টমেটো, ঢেঁড়স এগুলো খাওয়াটাকে বন্ধ রাখুন, যাতে ইউরিক অ্যাসিডটা না বেড়ে যায়। কারণটা হচ্ছে যখন ইউরিক অ্যাসিড আপনার বেড়ে রয়েছে, তার আপনি যদি চিকিৎসা না করেন তাহলে কিন্তু কিডনি ফেলিয়ার হওয়ার চান্সেসটা কিন্তু বেড়ে যায়। তো একটা সামান্য একটা গোড়ালিতে ব্যথা হচ্ছিল, ইউরিক অ্যাসিড ছিল, কিন্তু তাকে আপনি গুরুত্ব দিলেন না, ভালো কিন্তু চিকিৎসকের কাছে গিয়ে আপনি চিকিৎসা করলেন না, রোগটা ফেলে রাখলেন, আগামী দিন কিন্তু সেটা আপনার মৃত্যু হতে পারে, আপনার কিডনি ফেলিয়ার হতে পারে। একদম ঠিক কথা। কোনো রোগকে কিন্তু ছোট ভাববেন না, কোনো রোগকে ফেলে রাখবেন না। এরকম প্রচুর খবর কিন্তু রয়েছে যে শুধুমাত্র আপনার অবহেলা আপনার প্রিয়জনের মৃত্যুর কারণ হয়েছে। তাই প্লিজ এরকম ভুল আমরা করব না, কারণ আমরা শিক্ষিত মানুষ, আমরা বুদ্ধিমান মানুষ, তাই না? আমরা স্যার একটা প্রশ্ন করেছিলাম যে অপারেশন ছাড়াও আপনারা বহু মানুষকে ভালো করে দিচ্ছেন, প্রচুর মানুষের কথাও আমরা শুনছি, ব্যাপারটা হচ্ছে কিভাবে? দেখুন, প্রথম কথা হচ্ছে যখনই আপনি রোগের উপরে চিকিৎসা করবেন আপনার সিমটমস গুলো থাকে না। তো আজকে যদি সার্জারি যদি করতে বলা হয় তো সেটাও হচ্ছে সিমটমস, আপনি সিমটমস গুলো চিকিৎসা করছেন। কেন কি সার্জারি যদি ধরুন আমার একটা অ্যাঙ্কুলাইজিং স্পন্টানিটিস নিয়ে আমি আসবো, যদি আমার কোনো রকম
ডিজেনারেটিভ চেঞ্জেস থাকে, মানে আমার যদি জেল শুকিয়ে গেছে, আপনি তার সার্জারি করে আর্টিফিশিয়াল যদি জেল আপনি তৈরি করতে পারেন, তাতে কি হলো 1 থেকে 2 বছর আপনার থাকবে, তারপরে আবার কিন্তু হয়ে গেল। তো আলটিমেটলি কি হলো কি, আপনি একটা সিমটমসে চিকিৎসা করলেন, পেশেন্ট 1 বছর 2 বছর জন্য রিলিফ পেলো, কিন্তু তারপরে আবার যখন জেল শুকিয়ে যাবে কিন্তু আবার সমস্যা তৈরি হবে, ঠিক না? তো অ্যাঙ্কোলজিং স্পন্ডাইলাইটিস যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে, প্রথম যদি জানতে যান তাহলে আপনাকে একটা সিম্পল এক্সরে রিপোর্ট করতে হবে। এক্সরে রিপোর্ট মধ্যেও আপনি জানতে পারবেন, বা একটা ব্লাড রিপোর্ট আছে যেটা হচ্ছে HLB-27, এই রিপোর্টটা করলে আপনি দেখতে পারবেন আপনার কিন্তু পজিটিভ রয়েছে। বা অনেক সময় কি হয়, এটা কিন্তু নেগেটিভ থাকে। এর সাথে সাথে আপনার CRP লেভেল, আপনার ESR লেভেল, ব্লাডের মধ্যে যে রিপোর্ট আছে, CRP ESR লেভেলটা আপনার কিন্তু হাই হতে থাকে। তো তখনই কিন্তু দেখবেন এইরকম সিমটমসগুলো তৈরি হতে চালু হয়ে যায়। একটা সিভিয়ার আপনার পেন কিন্তু কোমরের মধ্যে গিয়ে থাকতে পারে, যেখানে পেন কিলার বললাম, ইনজেকশন বললাম, সেটাও নিলেও আপনার ব্যথা কিন্তু কমবে না। এইবার কি করলে এই সমস্যা থেকে সমাধান হবে সেটা হচ্ছে, দেখুন সিম্পল আপনাকে বলবো, আপনার লাইফস্টাইলটাকে আগে আপনি চেঞ্জ করুন। যেটা এই যে অ্যাঙ্কোলজিং স্পন্ডাইলাইটিস যে পেশেন্টগুলো রয়েছে তাদেরকে বলবো, সবসময় আপনি উষ্ণ গরম জল খাওয়ার চেষ্টা করুন। আর যখনই আপনি স্নান করবেন সেটা গরম জলে আপনি স্নানটা করবেন 12 মাস। তার সাথে সাথে খাবার মধ্যে আপনি বাসি খাওয়া খাবেন না, সবসময় তাজা ফ্রেশ খাওয়া খাবেন। আপনার খাওয়ার মধ্যে যে জিনিসটা আর্থ্রাইটিস মানে আপনার বাত প্রকোপটা বাড়িয়ে দেয়, সেই জিনিসটাকে আপনার অ্যাভয়েড করতে হবে। যেরকম বাঁধাকপি, ফুলকপি, বেগুন, কুমড়ো, এই জিনিসটাকে আপনি অ্যাভয়েড করুন। আর ব্যায়াম কম্পালসারি আছে, আপনাকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ বলতে গেলে খুব হার্ড পরিশ্রম নয়। যদি আপনি সাঁতার কাটতে পারেন মানে দি বেস্ট একদম। আর যদি আপনি সাঁতার না কাটতে পারেন তাহলে স্কুলে যেমনি আমরা পিটি করতাম 5 থেকে 10 মিনিট আপনি এটা ব্যায়ামটা করুন। এইবার এর সাথে সাথে পঞ্চকর্ম থেরাপি কিন্তু একটা রোল রয়েছে, যেখানে আপনি এই যে আপনি যে কথাটা বললেন না কি করে সার্জারি থেকে আপনি সার্জারি ছাড়া ট্রিটমেন্টটা করেন। তো সার্জারি যেরকম ওদের কাছে অস্ত্র রয়েছে, ঠিক ওই রকমই আমাদের কাছে অস্ত্র রয়েছে, সেটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। এই পঞ্চকর্ম থেরাপি নেওয়ার পর আপনি দেখতে পাবেন সেখানে যে ট্রিটমেন্টটা হলো সেটা কিন্তু পার্মানেন্ট হলো। মানে সার্জারি করার পর যে 2 বছর 1 বছর পর আপনাকে আবার ফিরে আসতে পারে, কিন্তু পঞ্চকর্ম থেরাপি নেওয়ার পর আপনার কিন্তু এই জিনিসটা ব্যাক করে না। এটা হচ্ছে আমাদের অস্ত্র। একদম। আর কে আছেন শুনবো? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি অনিতা মন্ডল বলছি জামশেদপুর থেকে। জামশেদপুর থেকে, হ্যাঁ বলুন ম্যাডাম, কি সমস্যা আছে? আমার অনেকদিন থেকে না ডান হাতটা ব্যথা, আর মাঝে মাঝে না জায়গায় কিছু মানে ফোলা ফোলা চাইতে নয়গুলো। আচ্ছা, এই সমস্যা আপনার কতদিন ধরে আছে? হয়ে গেল প্রায় দুর্গাপুজোর আগের থেকে, মানে 2-3 মাস হলো। আচ্ছা, তো এর জন্য কোনো আপনি এক্সরে রিপোর্ট করেছেন? না, ওইসব করিনি। আমার আসলে আয়ুর্বেদিক এই যে জামশেদপুরে যে ডাক্তার বসেন না, তার কাছে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, এই ব্যাপারটা এখন এত বেড়ে গেছে, ওইটাই জানতে চাই কি করলে ঠিক হবে। দেখুন, যদি আপনার ইচ্ছা আছে তো আমি বলবো ইচ্ছাটা আপনি পূর্ণ করুন। কারণটা হচ্ছে কি, যে কোনো আর্থ্রাইটিস বা যে কোনো পেন যদি দীর্ঘদিন হয়ে যায়, আমি তো বলবো একটা সামান্য একটা চোটের ব্যথা, যদি মানুষের একটা চোট লেগে যায়, সেই ব্যথাটাও যদি আপনার স্টোর হয়ে গেল, কন্টিনিউ যদি রয়ে যায়, দেখবেন ওটা কিন্তু আর্থ্রাইটিসের মধ্যে কনভার্ট করতে পারে, ঠিক না? তো আপনি যেটা বলছেন 3 মাস 6 মাস ধরে আমার এই সমস্যাগুলো রয়েছে, তাই ওটাকে আপনি একটা জায়গাকে আপনি ফেলে রাখবেন না, এটা চিকিৎসা করা। জামশেদপুরে আমাদের প্রত্যেক মাসে কিন্তু চেম্বার হয়, এভরি মান্থ চেম্বার হয়। সেটাও এই মাসের চেম্বার আছে, মানে ডিসেম্বর মাসের লাস্টের দিকে মনে হয় 28 তারিখে চেম্বার হবে। তো আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি অ্যাড্রেসটা নোট করবেন, একটা অ্যাপয়েন্টমেন্ট করাবেন। সেখানে ডক্টর আমাদের CMO চিফ মেডিকেল অফিসার ডক্টর M ভট্টাচার্য সেখানে থাকেন। আপনি ওনাকে গিয়ে যা যা সমস্যা আছে সব খুলে বলবেন, আর উনি যে সলিউশনটা আপনাকে দেবেন আবার জানুয়ারি মাসে, মানে 1 মাস পর আপনাকে একটা ডেট দেবে। 1 মাস যদি ওনার কথা শুনেন, 1 মাস যদি আপনি ঠিক মতো যদি মেডিসিন ব্যবহার করেন, তাতে দেখবেন কিন্তু পেন নেই। এই 3 থেকে 4 মাসে যে আপনি সমস্যা নিয়ে ভুগছিলেন, সে দেখলেন কি 1 মাসের মধ্যে আপনি অনেকটা ভালো হয়ে গেলেন। তো এটাই হচ্ছে চিকিৎসা, যেখানে পেন কিলার খেতে হয় না। একটা মানুষ যদি রোগের যদি চিকিৎসা করে তো পেন কিন্তু রিলিজ হয়ে যায়। আজকে যে পঞ্চকর্ম থেরাপি যে কথাগুলো আমি বলি, তো দেখুন যারা সুস্থ রোগী আছে তারাও পঞ্চকর্ম থেরাপি নিচ্ছে, আর যারা সমস্যা রয়েছে তারাও নিচ্ছে। কিন্তু এখানেও আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, কিছু কিছু লোক আছে যারা ইচ্ছুক আছে পঞ্চকর্ম থেরাপি নেওয়ার জন্য, কিন্তু সময় বার করতে পারছে না, টাকা জোগাড় করতে পারছে না, ডাক্তারের কাছে আসতে পারছে না।
কিন্তু তারাও কিন্তু আমার ফলোয়ার্স আছে, আমাকে নিয়ে আমাকে দেখে, আমার প্রোগ্রামটা দেখে। তো তাদের কাছে আমি কি করে পৌঁছাবো, এটাই আমার মিশন থাকে, কি আমি সবার সঙ্গে আছি। মানে আপনি আমার কাছে আসবেন তাহলে আপনার সঙ্গে আমার রিলেশন হবে সেটা নয়, আমি চাই কি আপনি বাড়িতে থাকুক তাহলেও কিন্তু আপনি আমাকে মনে রাখবেন, এইটাই আমার একটা টার্গেট। তো যেটা হচ্ছে দেখুন পঞ্চম থেরাপির কাজটা কি, আমাদের শরীর থেকে টক্সিনটাকে বার করা। আজকে যে কোনো ব্যথাই হোক কখন হয়, যখন আমাদের কোনো রকম ব্লকেজ হয়, আমাদের রক্ত সঞ্চার যখন কোনো রকম যদি ব্লকেজ হয় তখনই কিন্তু পেন অ্যারাইজ হয়। তো এই ব্লকেজটা খুলে দেয়, সেটা হচ্ছে একটা পঞ্চম থেরাপি। মানে টক্সিন যদি শরীর থেকে বার হয়ে যায়, তো ময়লাটা আপনি কি করে বার করবেন। এবার যারা বাড়িতে বসে আমার অনুষ্ঠানটা দেখছে তারা ইচ্ছা আছে কি আমি টক্সিনটাকে বার করতে চাই, তো তাড়াতাড়ি একটা পেন আর কপি আপনি নিয়ে বসুন, কারণ সেখান থেকে আমি একটা টিপস আপনাকে বলবো, সেটা করার পর আপনার শরীর থেকে টক্সিনটা কিন্তু বার হতে পারে। একদম স্যার, কিন্তু পেন আর খাতা আনতে গিয়ে একটু তো টাইম লাগবে, তো সেই সুযোগে বরঞ্চ আমি একটু চট করে অ্যাড্রেসটা আপনাদের একটু বলে রাখবো যে শিলচরে কিন্তু আমাদের চেম্বার হয়, অর্থাৎ আসাম গুরুত্বপূর্ণ একটি জায়গা। আসামের শিলচরে আপনারা চেম্বার পাচ্ছেন এবং গুয়াহাটিতে আপনারা চেম্বার পাচ্ছেন। ডক্টর বি শর্মাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি ডিব্রুগড়েও কিন্তু আমাদের চেম্বার থাকে এবং ডিব্রুগড়ে কিন্তু থাকবেন ডক্টর এস ঘোষাল। পাশাপাশি আপনারা চেম্বার পাবেন খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাবেন, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুর এবং কৃষ্ণনগর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়া এবং হেরিয়াতে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, বনগাঁয় ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, ক্যানিংয়ে পাবেন ডক্টর আর দেকে, রায়গঞ্জে পাবেন ডক্টর এস খানকে, মালদা এবং আলিপুরদুয়ারে এবারেও কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা, আগরতলায় থাকছেন ডক্টর এন ভট্টাচার্য এবং বাঁকুড়া চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। বর্ধমান যদি আপনার সুবিধা হয় বর্ধমানে যোগাযোগ করুন, পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এস খানকে, মেছেদায় আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলে স্যার নিচে থাকেন অর্থাৎ ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে ডক্টর এস খানকে এবং ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। চেম্বার রয়েছে আমাদের মধ্যমগ্রামে, চেম্বার রয়েছে হাজরা শিশুমঙ্গল হসপিটালের একদম অপোজিটে, চেম্বার পাবেন হাতিবাগানে এবং খিদিরপুরে, হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার রয়েছে। আর দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা অবশ্যই আমতলায় যোগাযোগ কিন্তু করতেই পারেন। কেউ আছেন আমাদের সাথে, বলবেন নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি সৌরভ মন্ডল বলছিলাম। কোথা থেকে বলছেন? আমি বলছিলাম নিমপিট থেকে। হ্যাঁ, নিমপিট থেকে। কোন জেলা? জয়নগর, দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা বলুন, কি সমস্যা আছেন? সমস্যা বলতে আমার মানে এই হেয়ার ফল প্রচুর হচ্ছে এই শীতকাল পড়াতে। বয়স কত আপনার? বয়স হচ্ছে 32। 32 বছর। তো দেখুন হেয়ার ফলটা এই সময় হওয়াটা কারণটা আর কি একটা ড্যান্ড্রাফ হয়ে যায় শীতকালে। আমার খুশকির একটা সমস্যা দেখা দিই। তো যেটা হচ্ছে এটাই হচ্ছে মেইন, যেটা হচ্ছে প্রথম স্কিনটা আমাদের কি হয় শীতকালে ড্রাই হয়ে যায়, শুকনো হয়ে যায়, যে কারণের জন্য কি হয় ড্যান্ড্রাফ হওয়ার চান্সেসটা বেড়ে যায়। আবার এখানেও কিন্তু মানুষটা কনফিউশন হয়ে যায় কি এটা ড্যান্ড্রাফ আছে না স্ক্যাল্প সোরাইসিস আছে। যেখানে দেখা যায় কি আপনার ড্যান্ড্রাফ নেই কিন্তু ড্যান্ড্রাফ মতনই আপনার কিন্তু স্কিনের লেয়ারগুলো উঠতে চালু হয়ে যায়, যেটা হচ্ছে স্ক্যাল্প সোরাইসিস। তো এটাও একটা রিজন আছে যে হেয়ার ফল হওয়াটা। এটা হলো এই সিজনের মধ্যে যে হেয়ার ফল হয় সেটাকে নোটিস করবেন কি আপনার ড্যান্ড্রাফ আছে না স্ক্যাল্প সোরাইসিস আছে। এছাড়া বর্ষাকালে আবার হেয়ার ফল হতে চালু হয়ে যায়। তো বর্ষাকালে যেটা হেয়ার ফল হয় সেটা আপনার দেখবেন রুট থেকে হেয়ার ফল হয়, বা হেয়ার ফল একটা চুলটা আপনার মাঝখান থেকে ভেঙে যাচ্ছে, বা চুলটা আপনার দুমুখী হয়ে যাচ্ছে কিনা। তো অনেক রকম না রিজন থাকে। তো ওভার ফোনে আপনি যদি আমাকে বলেন তো আমি এখান থেকে আপনাকে একটা জিনিসই বলবো কি আপনার যে তেল বা যে শ্যাম্পুটা আপনি যে ব্যবহার করছেন সেটা উইদাউট চিকিৎসকে আপনি কিন্তু ব্যবহার করবেন না। আপনি যে এক্সপেরিমেন্ট করেন না, এই এক্সপেরিমেন্ট করতে করতে যে চুলগুলো রয়েছে সেগুলো কিন্তু খালি হয়ে যায়। তো আমি বলবো আপনাকে বেস্ট হবে আমাদের জয়নগর থেকে আপনার সামনে একদম পড়বে যে ট্রেন রুট, সেটা হচ্ছে একদম বালিগঞ্জ স্টেশনে আসবেন, আর বালিগঞ্জ স্টেশন থেকে নেবে একটা অটো করে আপনি বলবেন শিশুমঙ্গল হসপিটাল যাব, তার উল্টো দিকে আমাদের হসপিটাল আছে। প্রতি মঙ্গলবার করে আমি ওখানে থাকি, যদি আপনি পারেন সেখানে এই হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি এসে দেখা করতে পারেন। সেখানে পার্মানেন্ট আমি সলিউশন আপনাকে বলবো কি এই হেয়ার ফলের যে সমস্যাটা এটা তো হবেই হবে, তার সাথে সাথে যদি নতুন করে চুল কি করে বেরোনো যায় তার পদ্ধতিতেও কিন্তু আমাদের কাছে রয়েছে লাইলিগেন্স, সেটা এখানেই আছে। ঠিক আছে, এই সেটআপটাও এখানে রয়েছে যেখানে আমি আপনাকে দিয়ে এই সমস্যার দিকে সমাধান দিতে পারি। একদম ঠিক কথা। আর আমরা বিষয় তো ছিলাম, পাশাপাশি অনেকগুলো দিক নিয়ে আমরা আলোচনা করছিলাম। স্যার আমরা কি অ্যাঙ্কুলাইজিং এর আর কোনো গুরুত্বপূর্ণ দিক বাদ দিয়ে গিয়েছি?
না, বাদ বলতে গেলে তো দেখুন টপিক তো এত বড় কি এখানে বলতে গেলে তো আপনি একদিনে সব জিনিসটা আপনি বলতে পারবেন না। এই কারণের জন্য দেখবেন এক একটা টপিক নিয়ে আমরা 2-3 বার যে আলোচনাটা করি, সেটা কারণটা হচ্ছে কি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে রোগীরা জানতে পায় আর এই জিনিস উপরে ঠিক করতে পারে। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে টক্সিনের জায়গাটা। তো দেখুন টক্সিনটা আপনি কি করে বার করবেন, আমি বলেছিলাম কি পেন কপি নিয়ে বসে থাকুন, আমি জানি অনেকজন নিয়ে বসে আছে। তো তাদের জন্য বলবো কি আমি সময় অনেক শেষে দিকে তো জিনিসটাকে আমি কমপ্লিট করতে চাই। সেটা হচ্ছে আপনি দেখুন লিখুন, প্রথম হচ্ছে মৌরি, জোয়ান, মেথি, সন্দক লবণ আর হলুদ। এই 5টা যে জিনিসটা বললাম না, এই 5টা জিনিসটা সেম কোয়ান্টিটিতে নেবেন। যদি আপনার 1 চামচ যদি মৌরি থাকে তাহলে 1 চামচই জোয়ান নেবেন, 1 চামচই আপনি সন্দক লবণ নেবেন, 1 চামচই আপনি হলুদ নেবেন, হ্যাঁ, আর 1 চামচই আপনি মেথি নেবেন। এটাকে কি করবেন, এটা একটা তাওয়া উপরে আপনি এটাকে ভালো করে ভেজে নিন, ঠিক আছে? ভালো করে ভেজে নেবার পর যখন হালকা হালকা গরম ভাবটা থাকবে তখন কি করবেন, একটা গোটা পেঁয়াজ নেবেন, আর গোটা পেঁয়াজকে কি করবেন আপনি মাঝখান থেকে কেটে দেবেন। ঠিক, পেঁয়াজের তো একটা রস থাকে, ভেজা ভেজা ভাব থাকে। আপনি কি করবেন, এই যে যেটা আপনি ভেজে নিলেন গরম গরম ভাবটা রইলো, পেঁয়াজের উপরে ভালো করে আপনি র্যাপ করে নিন। র্যাপ করে নেবার পর কি হলো, ওই পেঁয়াজের মধ্যে জিনিসটা সব লেগে গেল। এটা আপনি কি করবেন, পায়ে যে লাস্ট পোর্শন কি বলা আপনার পায়ে গোড়ায় দিয়ে তালুকে এই জায়গাতে আপনি পেঁয়াজটাকে রেখে আপনি পাটাকে ব্যান্ডেজ করে নিন, ঠিক আছে? আপনি কোনো টেপ দিয়ে বাঁধতে পারেন, বা আপনি যদি ব্যান্ডেজ থাকে ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিন। এটা 3 ঘন্টা 3 থেকে 4 ঘন্টা আপনি রেখে দিন। মানে রাত্রিবেলা শোবার সময় আপনি রাখতে পারেন, সকালে উঠেও আপনি খুলিতে পারেন, বা আপনি দিনের বেলা দুপুরবেলা খেয়ে দিয়ে যখন আরাম করছেন তখন আপনি রেখে এটা বেঁধে নিতে পারেন। 3 থেকে 4 ঘন্টা পর যখন আপনি ওটা ব্যান্ডেজটাকে খুলবেন তখন কিন্তু দেখবেন পেঁয়াজটা কিন্তু কালো হয়ে গেল, ঠিক আছে? এই যে কালোটা যে বেরোলো না, এটাই হচ্ছে টক্সিন। তো এইটা যখন বেরিয়ে যাবে তখনই কিন্তু আপনি আর্থ্রাইটিস থেকে কিন্তু ভালো হবেন। অনেকজন অনেক রকম কথা বলে, যেই দাদুর যে শিক্ষাটা কিছু কিছু ফ্রিতে আমাকে করতে হয়, তাহলে মানুষ আমাকে মনে রাখবে কি করে। ঠিক ওই রকমই এই যে টক্সিনের যে কথাটা বললাম, এটা যদি করেন তাহলে কি হবে, আমাদের শরীরের মধ্যে ব্লকেজগুলো খুলে যায়। তো ব্লকেজ যখন খুলে যাবে, যখন রক্ত সঞ্চয় যখন ঠিক মতন হবে, তখন কিন্তু দেখবেন মানুষ যে কোনো আর্থ্রাইটিস বা যে কোনো পেন থেকে কিন্তু রিলিজ হতে পারে। একদম খুব ভালো একটা টিপস নোট করে রেখেছেন তো, আর এটা কিন্তু অ্যাপ্লাই করবেন, শুধু যেন খাতায় না থাকে, আপনার জীবনেও কিন্তু এটাকে প্রয়োগ করবেন। কে আছেন খুব সংক্ষেপে শুনবো। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি কার্তিক দাস বলছি। কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা হচ্ছে মানে মাথা একটু পড়ে যাচ্ছে। বয়স কত আপনার? 26 বছর। 26 বছর মাত্র। আচ্ছা, আপনার যে বাড়িতে যে জল আসে, যে জলের মধ্যে কি আয়রন থাকে? হ্যাঁ, আয়রন থাকে। তো এইটাও একটা কারণ, যে আমি আগে যে কথাটা বললাম কি এর ফলে এই যে এতগুলো সমস্যা, তার মধ্যে একটা সমস্যা বাদ ছিল, উনি ফোন করার পর এটাও কমপ্লিট হয়ে গেল। তা আপনার যে জলের যে আয়রনটা রয়েছে, আপনি 1000 ডাক্তার দেখাচ্ছেন, অনেক টাকা আপনি খরচা করছেন, কিন্তু আলটিমেটলি আপনি জলের উপরে কোনো রকম আপনি চিন্তা করছেন না, জলের উপরে আপনি কোনো রকম জোর দিচ্ছেন না। সেটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আছে। আপনার যদি জলের মধ্যে যদি আয়রন থাকে তাহলে আপনার রুটগুলোকে নষ্ট করে দেয়। তো আমি আপনাকে বলবো কি আপনি প্রত্যেক দিন যদি আমি বলবো কি আপনি মিনারেল ওয়াটার দিয়ে চান করুন, সেটা সম্ভব নয়, অনেক টাকা ব্যাপার। তো আপনি কি করবেন, আপনি যে জল দিয়ে চান করেন সেই জল দিয়ে আপনি চান করবেন, কিন্তু যখন আপনি মাথায় যখন জলটা ডালবেন তখন দেখবেন আপনার যে জলের যে জারগুলো পাওয়া যায়, 30 লিটারের জার পাওয়া যায়, এখন তো 20 টাকা 30 টাকাতেও পাওয়া যায়। তো আপনি সেই দিন কি করুন, যখন মাথায় যখন জল ঢালছেন তখন অ্যাটলিস্ট এই জলটা আপনি ব্যবহার করুন, তাতেই আপনি দেখবেন 50% আপনার কিন্তু ভালো হলো। তো কিছু কিছু জায়গা আছে যেখানে আমাদের গাফিলতি রয়েছে, যেখানে আমরা এই জিনিসটা যখন রিকভারি করব তাহলে কিন্তু দেখবো কিন্তু সমস্যা থেকে আমরা বেরিয়ে যাব। আর এই যে এই জিনিসের উপরে যদি আমরা নোটিশ যদি না করি বা এটা কারেকশন যদি না করি, তাহলে কিন্তু আগামী দিন আমাদের কাছে ওই ডাক্তারের মতনই লাইন লাগাতে হবে, টাইম উপরে টাইম আমাদের যেতে থাকবে, আলটিমেটলি টাক পড়ে যাবে, তখন আর কিছু করার নেই। আমার বাড়িতে যদি হাইড্রিট নাও থাকে তাহলে কিন্তু আপনার ডাক পড়তে পারে। একদম। আর সে কারণে আমরা বলি মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্যা যাই হোক না কেন সবকিছুর জন্য কিন্তু সমাধান লুকিয়ে রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। জাস্ট আপনার নিজের স্বার্থে, নিজের ভালো
কথা ভেবে আপনাকে কিন্তু খুঁজে নিতে হবে এনবিপি চিকিৎসকদের। আপনার এলাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন, তাই 9830235527 বা 37 নাম্বার নোট করতে ভুলবেন না, ফোন করতে ভুলবেন না এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে কিন্তু ভুলবেন না। অ্যাঙ্কোলাইজিং এর মতন ভয়ঙ্কর একটি রোগ নিয়ে আলোচনা করছি। বারবার ভয়ঙ্কর বলে কিন্তু আপনাকে ভয় পাওয়ানোর চেষ্টা আমরা কিন্তু করাচ্ছি না, আপনাকে সতর্ক করার চেষ্টা করছি। যদি কোনোভাবে জানেন আপনার পরিবারের কেউ এই রোগে আক্রান্ত, চলে আসতেই পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। যদিও আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।